তৃণমূল কংগ্রেসের স্ট্রাকচারটা ভারী অদ্ভুত। মাথার উপরে নেত্রী ঠিক আছে, তারপরে একটা সাউথ কলকাতা বা কলকাতার অলিগার্কি চলে, এবং এই অলিগার্কিটা জেলা মফস্বল, বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মেদিনীপুর, এই জাতীয় ছেলে মেয়েদের, বা সেটা নেতৃত্বরা আমি বলছি, আমরা ধরুন একেবারে ব্যাক বেঞ্চার, কিন্তু যারা কিনা দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ, সংগঠক, মন্ত্রী, নেতা, তাদের ক্ষেত্রেও এই ভূগোলটা তাদের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই একদম আচ্ছা, একদম খুব ইন্টারেস্টিং। তাদের তৃণমূল কংগ্রেসের যে এই ভরাডুবি, কার্যত এই সর্বনাশ, এই ডিজাস্টার, দা অনলি রিজন ইজ ক্যামাকশিট কালচার। মমতাদি সুপার ফ্লপ যেখানে করেছেন গভর্নমেন্ট হিসাবে, যে যাদের ওপরেই কাজগুলো দায়িত্ব দিয়ে এসছেন, বা যাদেরকে যে টেন্ডার এজেন্সিকে দিয়েছেন, বা যেভাবে করতে চেয়েছেন, এই প্রসেস ওয়াজ অলমোস্ট রং ইন এভরি স্ফিয়ার। কখন মোহটা ভঙ্গ হলো এই তৃণমূলের প্রতি? আপনাকে আবার দল নিতে চায়, আপনি কি যাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয়, এবং সেটা আগেও সম্ভব ছিল না। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে হিংস্র হয়ে উঠেছে 2021-এর পরবর্তী সময়ে, আপনারা দেখেছেন তো, প্রথম থেকেই তাই টেন্ডেন্সিটা ছিল 2021-এর পর পুরো এস্টাবলিশড হয়ে যায়, ওটাই মডেল হয়ে যায়, যে আমার বিরোধী সে আমার শত্রু। বিরোধী মানেই শত্রু। বাংলার বুকে রাজনীতিতে এই কালচারের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। নেত্রী না হলে এত বিচক্ষণ, তিনি শেষের দিককার সভাগুলো উঠে কি বলছেন, আমার মা বোনেরা কোথায় দিদি আগে বলতেন, আইপ্যাক আসার পর দিদি বলছেন যে আমার লক্ষ্মীর ভান্ডাররা কোথায়। তার মানে মা বোন ব্যাপার নয়, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তুমি ভোট দেবে না, তোমার প্রপার্টি, কমোডিটি। শুনবো কিন্তু। পরে আমি আরো অনেক কিছু জেনেছি, যে কলকাতার অনেক নেতা হলেই হলো না, তোমাকে দক্ষিণা, প্রণামী, আচ্ছা, এটাও চলে? একদম উপাচার, বাবা, উপকরণ, ইনগ্রেডিয়েন্ট, তোমাকে সবকিছু ঠিক রাখলে তবে তুমি ওই প্রথম 4টে বেঞ্চে তোমাকে বসতে দেবে। আরজিকর মুভমেন্টে যে মিছিল হয়েছিল অভয়ার বিচারের দাবিতে, সেই দাবিতে আমার বাড়ির প্রত্যেকে সহ, মানে আমার জলপাইগুড়ির বাড়ির প্রত্যেকে সহ আমি নিজেও হেঁটেছি। সেটা আমি দেখেছি মাদার পার্টির ক্ষেত্রে হয়নি, যুব সংগঠনে আমি দেখিনি, ছাত্র সংগঠন আমি 23 অব্দি করেছি, তারপর যুব সংগঠন করেছি। যুব সংগঠন আপনি কমিটি দেখুন, সবটা পরিবারবাদ দিয়ে ভর্তি, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর ভাই, কারোর শালা, কারোর সম্বন্ধী, তৃণমূল যুব কংগ্রেস। আর তৃণমূল ছাত্র পরিষদ, কোথাও কার লুম্পেন, কোথাও কসবা কলেজ কাণ্ড, কোথাও ম্যাঙ্গো, কোথাও জ্যাকফ্রুট, তারা সব দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ভর্তি। তাহলে এর দায় সংগঠনের। আমি এরকম ভাবাইনি যে এই জনরোষটা তৈরি হলো ঘটনাটার ওপরে নয়, কিন্তু ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জনরোষটা আরো বেশি করে উঠলো, এটা কখনো মনে আঘাত করেনি? আমি দলকে একাধিকবার বলেছি, কে শোনে কার কথা। আমি 2021 থেকে কম করে 5 বারের বেশি চিঠি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরে ব্রাত্য বসু, রেকর্ড আছে আমাদের, রিসিভ কপি আছে, বা কল্যাণ বাবুকে শোকজ, মানে পার্টি কার পক্ষে সেটাই তো বুঝে উঠতে পারছি আমি না। বলে দিচ্ছি কার পক্ষে। পার্টি টাকার পক্ষে। যে পার্টিকে টাকা পৌঁছে দেবে, যে পার্টিকে সরাসরি ভাবে ওই মুহূর্তে প্রয়োজন মেটাবে, পার্টি সেই টাকা দাও, আগে নগদ পরে বাকি। আর দল চালাবে হচ্ছে পুলিশ খাকি। নমস্কার, আমি নিতপল, আর আপনারা দেখছেন মুখোমুখি বেঙ্গল স্কুপে। আমরা এই মুহূর্তে রয়েছি বেঙ্গল স্কুপের স্টুডিওতে, আর আজকের এক অতিথি, বিশেষ অতিথিকে সুদূর সেই জলপাইগুড়ি থেকে এসছেন আমাদের এই স্টুডিওতে। একেবারে ছাত্র নেতা, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আমাদের এই তৃণমূল কংগ্রেসে। হালাপ করিয়ে দিই, সুপ্রিয় চন্দ্র। খুব উদাসীন লাগছে মনে হচ্ছে। না, আলাদা করে উদাসীনতার কোনো জায়গা নেই, কারণ পাবলিক লাইফ বা রাজনীতি বা যে কোনো, আপনি যে কাজ করেন, আমরা সবাই যে যে কাজের জায়গায় আছি, কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে উদাসীনতা বা আপনার একটা অ্যালুফ হয়ে যাওয়া, এটা কোনো সমাধান নয়, বরং কাজের মধ্যে থাকাই যে কোনো কাজের ক্ষেত্রে মনে করি যে নতুন রাস্তা দেখায়, নতুন পথ তৈরি করে। উদাসীনতার জায়গা আমি বলবো নেই। তবে নিশ্চিতভাবে একটা দল দীর্ঘদিন থেকে করেছি, 2018 থেকে, দীর্ঘ মনে আমি খুব আমার বয়স আন্দাজে দীর্ঘ বললাম আর কি, 2018 থেকে 2026। কেন, এর আগে কোনো আর অন্য দলের মতাদর্শে দীক্ষিত হয়েছিলেন নাকি আপনি? না না, একটা ভারতবর্ষের তো যে গণতান্ত্রিক বা আমাদের যে স্ট্রাকচার, সেখানে তো 18তেই লোক ভোট দিতে পারে অবশ্যই। তো সেই হিসেবে তো 18 থেকেই কার্যত হোস্টেল মুভমেন্টের মাধ্যমে উঠে আসা, এবং তারপর তৎকালীন দলের মহাসচিব এবং শিক্ষামন্ত্রী তার আহ্বানে, উৎসাহে তৃণমূলের সঙ্গে মানে জড়িয়ে পড়া। পার্থদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে? হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায়ের আমাদের যে হোস্টেল প্রেসিডেন্সি, সে সময় ইন্ডিয়ান হিন্দু হোস্টেল মুভমেন্ট, তার আফটার ম্যাথে বা পরিপ্রেক্ষিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উৎসাহী কার্যত তৃণমূল কংগ্রেসের সঙ্গে পথ চলা। কারণ আমিও আমার দিক থেকে একটা ধারণা ছিল যে বাম রাজনীতির বিকল্প একটা কলেজের মধ্যে খুঁজে পাওয়া, সেটা অ্যাজ ছিল না প্রেসিডেন্সির সেই জায়গাটা। আর তৃণমূলের তরফ থেকেও হয়তো, মানে এটা হয়তো ছিল একটা প্রবাবেল ধারণা যে
যদি সেটাকে কাজে লাগিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সেখানে সংগঠন তৈরি করা যায় বা ব্যাপ্তি করা যায়। আমরা 1900 তার ফলও পেয়েছিলাম, 5জন আমরা জিতেছিল এবং সেখান থেকে এই জেতাগুলোকে আপনারা কি চোখে দেখেন? এখানে তো ফাইটই হতো না, দীর্ঘদিন তো কলেজের ইলেকশন গুলো বন্ধ ছিল, আপনার- কখনো ইয়ে করেনি, প্রশ্ন জাগায়নি মনে যে না, এইভাবে? আমি দেখুন, আমি যে সময়ের কথা বললাম সেই সময়ের আমি আপনাকে উত্তর দিতে পারি। তার আগে আমি আপনাকে নিশ্চিতভাবে যে সাক্ষ্য প্রমাণ তারিখ ইতিহাসে আছে সেটা থেকে বলতে পারি, কিন্তু অভিজ্ঞতা থেকে যদি বলতে বলেন তাহলে আমি 18 থেকেই বলবো। 18-র পরে তো বাংলায় কার্যত নির্বাচন হয়নি, ছাত্র নির্বাচন হয়নি, রাইট? একদমই তাই। ফলে সেখানটায় জোর জুলুম করে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আমার সময়কালে বা আমি যে সময় দায়িত্বে আছি, এটা ভুল। কারণ নির্বাচনই হয়নি তো হুম। জোর জুলুমটা হবে কোথায়? এক। দুই হচ্ছে, আমার নিজের যে কলেজ প্রেসিডেন্সি সেখানে যে নির্বাচন হয়েছে 2019-এ 5টা ইউনিভার্সিটিতে হয়েছে, তার মধ্যে প্রেসিডেন্সি একটা। সেইখানে কিন্তু ডেমোক্রেটিক স্পেস আমরা বিরোধীরাও পেয়েছি। অর্থাৎ অনেকে যে আপনিও বলতে পারেন যে আপনি তো শাসক দলের ছাত্র নেতা, নিশ্চিতভাবে তাই। আমি যে দলে করে এসেছি বা যে দল থেকে রিজাইন করেছি সেই দল শাসন ক্ষমতাতেই ছিল। কিন্তু যেখান থেকে আমি ছাত্র রাজনীতি করেছি যে কলেজের ভেতরে, সেখানে কিন্তু আমি বিরোধী। বা আমি যেখান আচ্ছা। থেকে, হ্যাঁ, সেখানে আমি বিরোধী, সেখানে এসএফআই বরাবর ইউনিয়নে হুম, থেকেছি। হুম। কিন্তু হ্যাঁ, প্রেসিডেন্সিতে হ্যাঁ, তো এসএফআই চিরকালই এসএফআই থেকেছি। ডমিনেট হ্যাঁ, করেছে লেফট লেফট এবং যাদবপুরও তাই। যাদবপুর তাই। হ্যাঁ। তো আমি বলছি যে সেই ইলেকশন গুলো আপনি যেটা বলছেন যে সেখানে জোর জুলুম বা সেটা কিন্তু নয়, কারণ আমরা যেরকম জিতেছি কিছু কিছু ক্ষেত্রে, আমি বলবো যে আইসিও জিতেছে, যেটা এসএফআই সরাসরি মানে সিপিআইএম এর সংগঠন নয়। এসএফআই ডমিনেট থেকেছে, কখনো আইসি ইউনিয়নে এসছে। কিন্তু প্রেসিডেন্সি বা যাদবপুরের অভ্যন্তরীণ যে পরিবেশ, অন্তত ইলেকটোরাল যে ক্ষেত্র মানে নির্বাচনী ক্ষেত্রের যে পরিবেশ, সেটা কিন্তু আমি বলবো যে অনেকটাই হেলদি ছিল বা অনেকটাই হেলদি এখনো আছে। সেটা আমি আপনাকে বলতে পারি যে মানে জোর জুলুমের প্রশ্ন বা বাইরের যে ছবিগুলো, সেই ছবিগুলোর সঙ্গে আমার কলেজ বলে আমি বলছি না, নিশ্চিতভাবে একটা আবেগ তো থাকবেই। কিন্তু সত্যের ওপর সাক্ষী রেখেও বলছি, প্রেসিডেন্সির ভেতরে অন্তত আমি আশা করি যে আমার সময়ে এখন এসএফআই রাজ্য কমিটির মেম্বার শুভজিৎ দা, বিজেপিতে অত্যন্ত সক্রিয় অঙ্কন দত্ত আমার সহপাঠী। তো এরা বিভিন্ন রাজনৈতিক দলে আছে। আমি মনে করি আমার এই কথার সঙ্গে সমস্বরে সবাই একমত হবে যে আমাদের কলেজে অন্তত আমরা বিভিন্ন মতাদর্শের থেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন ফ্রন্টে ছাত্র রাজনীতি বিভিন্ন জন করেছি। কিন্তু তার জন্য ব্যক্তিগত সম্পর্ক বা গণতান্ত্রিক পরিবেশ কোনোটাই নষ্ট হয়নি। কখন মোহটা ভঙ্গ হলো এই তৃণমূলের প্রতি? প্রথম যে ঘটনাটা আমাকে নাড়া দিয়েছে বা বলতে পারেন যে অত্যন্ত আহত করেছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ছোট ছোট ঘটনা, মানে এই বড় চাকরি দুর্নীতি বা আরজিকর তো নাড়া দেওয়ার মতো ব্যাপক জায়গা আছে। আমি এখনো আমার মনে আছে আপনাদের পডকাস্টে আমি বলছি, আগেও বলেছি ইভেন ফেসবুকে, তার জন্য দলের একাংশের আমাকে কোপেও পড়তে হয়েছে। আরজিকর মুভমেন্টে যে মিছিল হয়েছিল অভয়ার বিচারের দাবিতে, সেই দাবিতে আমার বাড়ির প্রত্যেকে সহ, মানে আমার জলপাইগুড়ির বাড়ির প্রত্যেকে সহ আমি নিজেও হেঁটেছি। কারণ আমার মনে হচ্ছিল ইট ইজ এ হাই টাইম এবং একটা সামাজিক ইস্যু, এবং যে ইস্যুটার সাথে রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে আমাদেরকে সামনে আসা উচিত। সে রাজনীতির রং, পতাকা, এবং আমি বিশ্বাস করুন আমি কখনো ভাবতে পারিনি যে সত্যি সত্যি তার সঙ্গে অন্তত প্রাথমিক পর্বে আমি ভাবতে পারিনি যে এটাকে আমরা কেন ডিফেন্ড করতে যাব। মানে একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, মানে একটা অপরাধ ঘটেছে, তাতে তৃণমূল কংগ্রেসের দায়টা কি যে সেটাকে আড়াল করার বা সেটাকে ডিফেন্ড করার। কিন্তু যখন এটা করতে গিয়ে দলের থেকে আমার উপর আসলো যে না, এই পোস্ট করা যাবে না, এই পদক্ষেপ নেওয়া যাবে না, দলের শৃঙ্খলা রক্ষা জায়গা আছে, তখন স্বাভাবিকভাবেই আমার মধ্যে অনেকগুলো সন্দেহ, সংশয়, প্রশ্ন দেখা দেয়। কিন্তু যে সিদ্ধান্ত সেই সময় দাঁড়িয়ে জহর সরকাররা নিতে পেরেছিলেন, সেই সিদ্ধান্ত আমি সে সময় নিতে পারিনি। সেটা বয়সের কারণে আপনি বলতে পারেন, আমার নির্বুদ্ধিতার কারণে বলতে পারেন। কিন্তু এই ধরনের বড় বড় ঘটনাগুলো তো আমাকে ভাবিয়েছেই, চাকরি না, দুর্নীতির কখনো সঙ্গে। এরকম ভাবায়নি যে এই জনরোষটা তৈরি হলো ঘটনাটার ওপরে নয়, কিন্তু ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জনরোষটা আরো বেশি করে উঠলো, এটা কখনো মনে না, আঘাত করেনি? আমি সেই আসছিলাম, আমি যে বললাম যে আরজিকর বা চাকরি দুর্নীতির ঘটনাগুলো আমাকে আহ, বড়ভাবে ধাক্কা দিয়েছে, কিন্তু এটা কিন্তু আমার কাছে তৃণমূলের থেকে প্রথম ধাক্কা নয়। তৃণমূলে আসার পর নিশ্চিতভাবে আমি এখনো এই পডকাস্টে হঠাৎ করে নতুন মানে অভিনব কিছু কথা বলবো না। আমি এখনো বলবো যে আমি মন থেকে বিশ্বাস করেছি যে কেউ যদি আমাকে বলে যে আপনি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেটা কি আপনি আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি প্রশ্ন করেন ভুল বলে মনে করেন, আমি ভুল বলে মনে করি না। কে কি বলবে আমি জানি না। কারণ আমি এখনো বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যাকে দেখে আমি তৃণমূলের কাউকে খায় না মাথায় দেয়, তাকে আমি কাউকে চিনতাম না বা আমি জানি না। কিন্তু রাজনীতি করবার একটা স্পৃহা ছিল এবং আছে এখনো। এবং
মমতাদির যে আন্দোলনের জমি থেকে যেভাবে তিনি উঠে এসেছেন একেবারে আমাদের মতো, মানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া। তার বাবা আমাকেও মন্ত্রী নয়, আর্থিক সক্ষমতার সারিতে তিনি প্রথম সারিতে নন, প্রিভিলেজ ক্লাসের থেকে তিনি বিলং করছেন, একজন মহিলা, সব ভাবে একজন মার্জিনালাইজড মানুষ। তিনি ক্ষমতার শীর্ষে উঠছেন এবং নিজস্ব দল করে নিজের ক্ষমতায়। এই জার্নিটা আমার কাছে খুব রোমাঞ্চকর ছিল, খুব আমার কাছে খুব অনুপ্রেরণাদায়ী ছিল, খুব আমি বলবো যে ইন্সপায়ারিং ছিল, এবং মোটিভেটিং ছিল। বাংলার প্রতিটি মানুষের কাছে এখনো সেটা হ্যাঁ, ইন্সপিরেশন। আমি আপনাকে তো এই যে এখানে এখানে হুম, আমার হুম। মনে হয় দ্বিমত নেই। এবং ছাত্র রাজনীতিতে আমি তো বলবো আরো বেশি করে মানুষ আসা উচিত, কারণ ভবিষ্যৎ তো আপনারা যদি ছাত্র রাজনীতি থেকে উঠে না আসেন, এই স্কুল মানে কলেজগুলোতে অ্যাটলিস্ট যদি ইলেকশন না হয়, আর আপনাদের মতো মানুষ যদি সেই জায়গা থেকে আগামী দিনের ভবিষ্যতের নেতা তৈরি না হয়, তাহলে তো সমূহ বিপদ আমরা দেখতে পাবো আমাদের দেশ এবং রাজ্যের। না, তাই না? একেবারে ছাত্র রাজনীতি তো বিভিন্ন কারণেই অ্যাসপেক্টে গুরুত্বপূর্ণ। আমি শুধু শেষ করিনি যে কথা আমি বলছিলাম, এই আলোচনায় আমি আসছি হুম যে মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তার প্রতি যে আমার একটা অবসেশন, তার প্রতি একটা ভালো লাগা, সেখান থেকে তৃণমূলের সাথে জড়িয়ে পড়া। কিন্তু আপনার আগের প্রশ্নের আমি প্রেক্ষিতে জাস্ট উত্তরটা দিয়ে নিই। প্রথম ধাক্কা আমি তৃণমূলে পাই যে তৃণমূল কংগ্রেসে কার্যত ভেতরে ঢুকে আমি বুঝতে পারলাম একটু পরে, মানে 18তে আমি জয়েন করে 19 অব্দি তো একটা হানিমুন পিরিয়ড চলে সব জায়গাতে, নতুন তখন কি ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, 19 বা সেকেন্ড ইয়ার। হুম এই 19-এ লোকসভা নির্বাচনের একটা তৃণমূল কংগ্রেস ধাক্কা খেলো, অর্থাৎ 22 থেকে আমাদের একদম। 34 থেকে 22-এ এলো। হুম, ও আসতেই পারে, এখনো ধাক্কা খেয়েছে। হুম, আমরা তো এরকম ইতিহাস পড়েও এসেছি যে মমতা দি একবার একা হয়ে গেছিলেন, হুম, একটা সাংসদ একদম। জিতেছেন 41টা আমাদের এগেনস্ট। তাতে কি হয়েছে, মানে পাবলিক লাইফে এসেছি, সব সিনেমা হিট হবে এরকম কোনো জায়গা নেই। হুম। কিছু সিনেমা ফ্লপ হবে, হিট হবে, কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে, ক্রিজে থাকতে হবে। তো কিন্তু যে জায়গাটা প্রথম ধাক্কা, যে এই ঘটনা বা এই 19-এর ভোটের আগে বা 19-এর ভোটের প্রচারে আমাকে দল প্রথম ক্যাম্পেনার হিসেবে জায়গা দিল, তখন বা কি আমি মুখপাত্রের হ্যাঁ, দায়িত্বটা পাওয়া গেছে? হ্যাঁ, মুখপাত্র আচ্ছা। হিসেবে আছি। ফলে এইরকম বিভিন্ন কাজ করতে গিয়ে আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের স্ট্রাকচারটা ভারী অদ্ভুত। মাথার উপরে নেত্রী ঠিক আছে, হুম তারপরে একটা সাউথ কলকাতা বা কলকাতার অলিগার্কি চলে, হুম হুম এবং এই অলিগার্কিটা জেলা মফস্বল, বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মেদিনীপুর, এই জাতীয় ছেলে মেয়েদের, বা সেটা নেতৃত্বরা আমি বলছি, হুম। আমরা ধরুন একেবারে ব্যাক বেঞ্চার, হুম। কিন্তু যারা কিনা দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ, সংগঠক, মন্ত্রী, নেতা, তাদের ক্ষেত্রেও এই ভূগোলটা তাদের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই? একদম, আচ্ছা, একদম। খুব ইন্টারেস্টিং। তাদের যে জিওগ্রাফি, অর্থাৎ যে জঙ্গলমহলের নেতা আর যে উত্তর 24 পরগনার নেতা, তৃণমূলের কাছে কখনোই জঙ্গলমহলের নেতাটা প্রথম বেঞ্চে ফাঁকা থাকলেও বসতে দেবে না। আচ্ছা, এই ডিসক্রিমিনেশনটা চলে। এবং এই ডিসক্রিমিনেশনটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নটার উত্তর, যে আমি আচ্ছা। প্রথম ধাক্কা বা প্রথম খারাপ লাগা তৃণমূল থেকে পাওয়া কিন্তু এই বাইরের এত বড় বড় ঘটনা নয়। হুম, প্রথম খারাপ লাগাটা হচ্ছে এই পলিটিক্যাল আপনার সেটেলমেন্টের সঙ্গে আমার মানিয়ে নিতে না পারা। আচ্ছা। এবং তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তখন, যে তাহলে তুমি তখন সেটাকে মানে করলে না কেন, অ্যাড্রেস করলে না কেন? কারণ আমার ছোটবেলায় একটা ধারণা ছিল, বা প্রথম দিকে একটা ধারণা ছিল, যে এই সবটা মমতাদি অব্দি থেকে কন্ট্রোল নয়। এটা হয়তো একটা রাজনীতিতে যেটা হয় যে গোষ্ঠী বনাম গোষ্ঠী, ব্যক্তি বনাম ব্যক্তি, লবি তো থাকেই। লবি বনাম লবি, সেখান থেকে এটা এফেক্ট করছে। কিন্তু ধীরে ধীরে বাই দা টাইম আমি বুঝতে পারি যে বিষয়টা এমন নয়, বিষয়টা অত্যন্ত কেন্দ্রীয়ভাবে সুসংহত, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে বিষয়টা অর্গানাইজড, যেখানে ধাপ আছে। তুমি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কখনোই সাউথ কলকাতার কোনো নেতা বা কলকাতার কোনো নেতা, যদিও পরে আমি আরো কিছু জেনেছি কলকাতা নেতা হলেই হবে না, শুনবো কিন্তু। পরে আমি আরো অনেক কিছু জেনেছি যে কলকাতার অনেক মানে নেতা হলেই হলো না, তোমাকে দক্ষিণা, প্রণামী, আচ্ছা, এটাও একদম চলে। একদম উপাচার, বাবা। উপকরণ, ইনগ্রেডিয়েন্ট, তোমাকে সবকিছু ঠিক রাখলে তবে তুমি ওই প্রথম 4টে বেঞ্চে তোমাকে বসতে দেবে। আর যদি তোমাকে 4টে বেঞ্চ নাহলে ফাঁকা থাকলো, অ্যাবসেন্ট থাকলেও কেউ তোমাকে ক্লাসরুমে কখনো প্রথম বেঞ্চে বসতে দেবে না, কারণ রিজার্ভড। তো এই যে রিজার্ভড যে ব্যাপারটা, আমার মনে হয়েছিল এটা যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত। সেটা আমি দেখেছি মাদার পার্টির ক্ষেত্রে হয়নি, যুব সংগঠনে আমি দেখিনি, ছাত্র সংগঠনে আমি 23 অব্দি করেছি, তবে যুব সংগঠন করেছি। যুব সংগঠনের আপনি কমিটি দেখুন, সবটা পরিবারবাদ দিয়ে ভর্তি, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর ভাই, কারোর শালা, কারোর সম্বন্ধী, তৃণমূল যুব কংগ্রেস। আর তৃণমূল ছাত্র পরিষদ, কোথাও কার লুম্পেন, কোথাও কসবা কলেজ কাণ্ড, কোথাও ম্যাঙ্গো, কোথাও জ্যাকফ্রুট, তারা সব দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ভর্তি। তাহলে এর দায় সংগঠনের, আমি তো কখনো সভাপতি থাকিনি, আমি বললাম না আমি তো ব্যাক বেঞ্চার। ঋতব্রতদা বলেছে টার্মটা, ভালো বলেছে, আমি সমর্থন জানাই। আমরা তো ব্যাক বেঞ্চার, যারা পলিসি মেকার, অর্থাৎ যারা প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি, তো সংগঠনগুলোর যারা সভাপতি, তারাই দায়িত্ব নেবে না? আর এই সভাপতিদের যারা নিযুক্ত করেছেন, এই আইপ্যাক, ক্যামাক কালচার, মানে ক্যামাক স্ট্রিট কালচার, আইপ্যাক কালচার যারা নিয়ে এসছেন দলে,
তাদের আজকে দায়িত্ব নিলে আমরা তখন খারাপ, আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, গালাগাল করা হচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা মমতাদির কথা শুনছিলাম, মমতাদিকে কিভাবে ছাত্র নেতারা সম্মান করে বা একেবারে দেবতার মতো পুজো করে, কিন্তু এবি এবির কি খবর? তোমার সঙ্গে কি অভিষেকের কখনো? না না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যথেষ্ট স্নেহ পেয়েছি, বা নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পথ চলা, সেটা সবটাই যে অম্ল তার মধ্যে আছে, অম্লতা আছে এমনটা নয়, মধুর সম্পর্ক দীর্ঘ নিশ্চিতভাবে আছে। কাছে টেনে নিয়েছিল কখনো? না না, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কার্যত ছাত্র যুব সংগঠনটা তিনিই চালাতেন, মানে তার রাশটা তার হাতেই ছিল। ফলে আমি ত্রিপুরাতেও যখন গেছি বা বিভিন্ন, আমি বারবারই বলি যে আমার চাইতে অনেক যোগ্য, অনেক প্রতিভাবান, অনেক ভালো কর্মীরা বুথে বুথে আছে, আমি তাদের অনেককে চিনি। কিন্তু আমি হয়তো পেয়েছি কোনো ভাগ্যক্রমে বা কোনো একটা কারণে বা অনেকের আশীর্বাদে। কিন্তু সেটাই আমি যে খুব আমি কোন পদে আছি এইটা আমি সব জায়গায় গিয়ে বলার আমার দরকারও আমি মনে করি নেই, এবং সেটা আমাকে রাজনীতিতে কোনো ডিভিডেন্ড বা স্কোর দেবে বলে আমি মনে করি না। কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন বিগত এই কিছু সময় ধরে আমি কিছু কথা বলছি, বা আমার মতো আরো দু একজন বলছি। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত অসূয়া, ক্ষোভ, ঈর্ষা তার জন্য নয়। কথা হচ্ছে, একটা দল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তার বাড়ির লোক, দলটার প্রতিষ্ঠাত্রী। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিকারবোধ, পজিশন তৃণমূলের প্রতি অনেক বেশি, এটা হতেই পারে, এটা আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমরাও তো দল করেছি, খুব কম সময় হলে একটা ইট সেতু বন্ধনে দিলেও তো আমরা একটা ইটও দিয়েছি, পাথর দিয়েছি, বালু দিয়েছি। সেই জায়গা থেকে দলের পলিসি নিয়ে আমার যথেষ্ট দ্বিমত আছে, এবং এটা হয়তো একটু মানিয়ে গুছিয়ে বললাম বটে, কথাটা ভাবে বললে বা কথাটা খুব আদিম ভাবে বললে কথাটা এইরকম, যে তৃণমূল কংগ্রেসের যে এই ভরাডুবি, কার্যত এই সর্বনাশ, এই ডিজাস্টার, দ্য অনলি রিজন বিহাইন্ড দিস ডিজাস্টার, সোল রিজন বিহাইন্ড দ্য ডিজাস্টার ইজ ক্যামাকশিট কালচার, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে শুরু হয়েছিল। দল, আমি বারবার বলছি আপনাকে, দল যে কোনো রাজনৈতিক দল ভারতের বুকে, পৃথিবীর বুকে, আমি ইতিহাসের ছাত্র প্রেসিডেন্সিতে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর বুকে এমন কোনো রাজনৈতিক দল নেই যেটা কখনো হারেনি, সবসময় জিতেছে। অবশ্যই সব দলই জেতা হারার মধ্যে থাকে। একদম একদম। কিন্তু একটা দল হেরে গেছে মানে সেই দলের কর্মীদের, আমি কেন রিজাইন করলাম তার প্রাইমারি আমি আবেগ থেকে, আমি আবেগ প্রবণ মানুষ। ছাত্র রাজনীতি আবেগের কথাই বলে, ছাত্র রাজনীতি খুব ক্যালকুলেশন করে, খুব ক্যালকুলেটিভ করে, ঠান্ডা করে বসে একটা দাবার বোর্ডে কখনো ছাত্র যুব রাজনীতি হয় না। ফলে আমি আবেগ আন্দোলনের মধ্যে থেকে আসে। ফলে এবং আমি সেই হয়তো আপনাকে অনেকে বলতে পারি ইম্পালসিভ ইত্যাদি, কিন্তু আমি বলছি যে ইম্পালশন নয়, আমার ক্ষেত্রে আমি আবেগ, আমাকে সবচেয়ে বেশি করে যেখানে আমি আর পারিনি, আমি রিজাইন এক মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে। আমার না, এটা কি রিজাইন জোর করে দেওয়ানো হলো নাকি আপনি স্বেচ্ছায় না দিলেন? না, আমি স্বেচ্ছায় দিয়েছি, 4 তারিখে যখন মানে এই মুখপাত্র থেকে আপনাকে কখন সরিয়ে দেওয়া হলো? মুখপাত্র থেকে ওরা আমাকে 2023-এ একটা তালিকা বের করে সরিয়ে দিয়েছে, একবারও শোকজ করার সাহস হয়নি ওদের কারোর। নিয়ে কি অন্য পদ দিয়েছিল? তারপরে যুবতে একটা সহসভাপতি দিয়েছে জেলায়। আচ্ছা, হ্যাঁ, সেখানে মানে এখানে কি ওই বড় মাথাগুলো কাজ করতো, গৌতম বাবু বা না না, রবীন্দ্রনাথ কেউ কাজ বাবু? করতো না উত্তরবঙ্গের। আমি কাউকে ব্যক্তিগত বলে বিড়ম্বনায় ফেলবো না, আমি আপনাকে মানে দাদা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে উত্তরবঙ্গের যাদের আপনি নাম বলছেন, হুম। আমি আলাদা করে আর করছি না, এই জনপ্রতিনিধি, মন্ত্রী, যারা শীর্ষ নেতা উত্তরবঙ্গের, তাদের কলকাতায় 4th গ্রেড গ্রুপ ডি স্টাফের মতো করে ট্রিট করা হয়েছে বছরের পর বছর ধরে। আমি দায়িত্ব নিয়ে আপনার পডকাস্টে এই কথা বলে গেলাম, কি বলছেন আপনি? দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। আজকে পার্থপ্রতিম রায় কোচবিহারের সাংসদ, হুম। তার সঙ্গে কি হয়েছে, তার টিকিট নিয়ে কি হয়েছে, তার 2019-এর পর তার রাজনৈতিক কেরিয়ার গ্রাফটা কিরকম। আজকে রবীন্দ্রনাথ ঘোষ, তাকে পৌরসভা থেকে নোটিশ ছাড়া সরিয়ে দেওয়া হয়েছে, 24 ঘন্টা নোটিসে, পৌর প্রধানের পদ থেকে টিকিট দেওয়া হয়নি নাটাবাড়িতে। অথচ কোচবিহারে সাইকেল করে, সারের ব্যবসা করে, সেই সাইকেল করে তৃণমূল কংগ্রেসের পতাকা বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে রবিবাবুরা পৌঁছে দিয়েছেন। আজকে গৌতম দেব, আজকে আমার জলপাইগুড়িতে বলতে পারি 4বারের বিধায়ক, আমার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, 4বারের 4th টার্ম এমএলএ, তাকে সরিয়ে সেখানে স্বপ্না বর্মনকে টিকিট দেওয়া হয়েছে। স্বপ্না বর্মন ভালো মেয়ে, আমার শুধু খারাপ সম্পর্ক নয়, না, বা সেটা একজন athlete, অত বড় অ্যাথলেটিক আমি athlete, কিন্তু আমার মানছি। কথা হচ্ছে যে সেই হুম। টিকিটটা তো আমাকে তাকে দিতে হবে, এর তো কোনো মানে ওই জায়গাতেই দিতে হবে, এর তো কোনো কম্পালশন হতে পারে না। এর কম্পালশনটা কি? না, এটা তো উত্তরবঙ্গের তৃণমূলের অবস্থা তো সেই 19-এর সময় থেকেই আমরা দেখেছি খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে চলছে। দলীয় কোন্দলটা প্রায় না, সেই আমরা আমি এখানে আপনাকে পাল্টা প্রশ্ন করব, যে এই যে চলছে তো আমি বুঝলাম, কিন্তু চলছে কেন? হাজার একটা কারণ আছে, কিন্তু হাজার একটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রশ্ন, কোয়েশ্চেন অফ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন।
2019-এর পর বিজেপি তার দুজন সাংসদকে, একজন আদিবাসী সমাজ থেকে, আদিবাসী মূলবাসী সমাজ থেকে নির্বাচিত আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, তাকে বিজেপি এবং জন বার্লা, মনে রাখতে হবে, জন বার্লা, জন বার্লাকে কেন্দ্রে মন্ত্রী করছে বিজেপি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিচ্ছে। নিশীথ প্রামাণিক রাজবংশী সমাজ থেকে জিতে আসা বিজেপির সাংসদ, তাকে বিজেপি কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করছে। অর্থাৎ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রশ্ন বিজেপি জিএস তার সাংগঠনিকভাবে উত্তরবঙ্গ থেকে রাখছে। অথচ উত্তরবঙ্গ থেকে ছাত্র রাজনীতি, রাজ্য রাজনীতি একমাত্র মুখ আমি। আমাকে 2019-এর পর থেকে ক্রমশ চেষ্টা করছে কলকাতা লবির নেতারা যে কিভাবে সরিয়ে দেওয়া যায়। তৃণমূল যুব কংগ্রেস, কখন বুঝতে পারলেন আপনি? আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি, কিন্তু তারপরে ব্যাক বেঞ্চারদেরকে ব্যাক বেঞ্চেই ব্যাক বেঞ্চারে রাখতে হবে। সে যদি খুব এগিয়ে আসে, সে তাকে যদি নেত্রী বা তাকে যদি কোনোভাবে দল রিকগনাইজ করে ত্রিপুরায় একটু পাঠিয়ে দেয়, তাহলে ত্রিপুরা থেকে ফিরে আসতে আসতে তার জন্য কোনো পদ না থাকে, সেটা অ্যাসিওর করেছে এখানে কিছু লুম্পেন বাহিনী। এবং সেই লুম্পেন বাহিনীরা, আপনি ত্রিপুরাতেও গেছিলেন? হ্যাঁ, আমি 2023-এর নির্বাচনে আমাকে ত্রিপুরায় প্রচারক হিসেবে দল পাঠিয়েছিল। আচ্ছা। ফলে আমি বলছি যে এই লুম্পেন বাহিনী এবং এই থ্রেট কালচার, এই আজকে তো সব বেরিয়ে আসছে। আজকে যারা গ্রেপ্তার হচ্ছে তারা কারা, তাদের পলিটিক্যাল ক্রেডিবিলিটি কি? তৃণমূল কংগ্রেসের ইতিহাস যদি একটা শোভনদেব চট্টোপাধ্যায়, জ্ঞানী মানুষ, এখন বিরোধী দলনেতা হয়েছেন, দলটাকে মাটির দিন থেকে চেনেন, তিনি যদি একটা বই লেখেন, আমি শোভন জেঠুকে বলবো, সায়নদাও আমার পরিচিত, তিনি যদি একটা বই লেখেন তৃণমূল কংগ্রেসের ইতিহাস, এই 2026-এর চৌঠা মের পর যারা গ্রেপ্তার হচ্ছে, যাদের জন্য দলের মুখ আরো পুড়ছে, তাদের তৃণমূল কংগ্রেসের কন্ট্রিবিউশন কি শোভনদেব বাবু এক চ্যাপ্টার লিখতে পারবেন? পারবেন না, কারণ তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। আর যাদের কন্ট্রিবিউশন ছিল, তাদের দিনের পর দিন তাদের কর্নার করা হয়েছে। আপনি ছেড়ে দিন বড় বড় নেতা বা পদাধিকারী ইত্যাদি এদের কথা। আমি একটা ওপেন আপনাকে আপনার পডকাস্টে আরেকটা ব্রেকিং দিই। আজকে আপনি বলুন তো, সজল ঘোষ সে কি চেয়েছিল? সে চেয়েছিল কলকাতা কর্পোরেশনে একটা কাউন্সিলরের টিকিট, একটা ওয়ার্ডে। এবং বক্সিদার বাড়িতে গিয়ে সজলদা, বা বক্সিদার অফিসে গিয়ে সজলদা সেই কথা দলকে জানিয়েছিল, পার্টি প্রেসিডেন্টকে। কিন্তু বক্সিদার ইচ্ছে ছিল কি ছিল না আমি জানি না, হয়তো ছিল, কেন থাকবে না, কিন্তু এই আইপ্যাক কালচার, এই ক্যামাক স্ট্রিট কালচারে বক্সিদা পারেনি। অর্থাৎ দলটা কারা চালাচ্ছে, দলের মেইন স্ট্রিম কারা, কাণ্ড কোনটা, শাখা কোনটা। আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, আমি তো শহুরে ছিল না, গ্রাম বাংলার ছেলে। গ্রাম বাংলার একটা কথা আছে যে কায়ার চেয়ে যদি ছায়া বড় হয়ে যায়, তাহলে বুঝতে হবে দিন শেষের পথে। তৃণমূল কংগ্রেসের শেষের দিকটায় কায়ার চেয়ে ছায়া বড় হয়ে গেছিল, এবং আজকের দিন অব্দি সেই ছায়াই বড়। তার প্রমাণ হিসেবে আমি আপনাকে বলছি, এই যে ফলতায় উপনির্বাচন হয়েছে আজকে চৌঠা মের পর, সবচেয়ে লজ্জাজনক অবস্থা এটা যে আমাদের ফলতার মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান, সেই শ্রীমান জাহাঙ্গীর, তিনি সেখান থেকে তার প্রার্থীপদ উইথড্র করছেন। এটা তো একটা পার্টির পক্ষে অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, অত্যন্ত খারাপ ব্যাপার, খারাপ ছবি। সেই ছবিটাকে কিন্তু দল বলেছে ব্যক্তিগত, আমাদের দলের প্রতি সমর্থন নেই। কুণালদা বলেছে ডায়মন্ড হারবার মডেল, অরূপদা দেখলাম বলেছে যে ইত্যাদি ইত্যাদি। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা পারলে তাকে প্রশ্ন করবেন পাল্টা, বা মানুষের কাছে আমি বলতে চাই, আজকে আমরা কেউ বললে তাকে সাসপেন্ড করছে, আমরা কেউ কোনো সত্যি কথা বললে বলছে বিজেপি, আমাদের কেউ কথা বললে বলছে শোকজ। তাহলে পার্টির যে একটা এখনো তো একটা পার্টি, এখনো তো একটা ক্লাব হয়ে যায়নি, বা একটা মোচ্ছব হয়ে যায়নি, একটা নির্বাচনে লড়া, নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল এখনো তার একটা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো সংবিধান অনুযায়ী একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের মধ্যে আছে। এই শৃঙ্খলা রক্ষা কমিটির কোনো হিম্মত আছে আগামী 24 ঘন্টার মধ্যে জাহাঙ্গীর খানকে সাসপেন্ড করুক? সেরকম তো দেখতে পেলাম না আমরা। একটা শোকজ লেটার, সাসপেনশন ছেড়ে দিন। এরকম পার্টির যে দুর্দিন হবে, এটা অনেকেই ভাবেনি। না, তাহলে এক যাত্রা পৃথক ফলটা হচ্ছে কিভাবে? এটা তো মানুষের, মানুষ ছিলেন তৃণমূল যারা গ্রাসরুট কর্মী, যারা এই যে আইটি সেলের আমার ছোট ছোট ভাই বোনেরা, তারা এসে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লিখতেই পারেন। আর তোমরা সবাই আমার অত্যন্ত স্নেহের, আমার কোনো, আমি রাজনীতিতে যবে এসেছি তবে থেকে আমি পাবলিক লাইফে মানে প্রিপারেশন নিয়ে এসেছি, তোমরা অনেকে আমাকে চেনো ব্যক্তিগতভাবে। কিন্তু আমি যে কথা বলতে চাইবো, তোমরা নিজেরা ভেবে দেখো যে এক যাত্রায় পৃথক ফল তাহলে কিভাবে হচ্ছে। অর্থাৎ এখানে সুপার, এই ফলাফল আমি বারবার বলে এসেছি প্রথম দিন থেকে, দিস ডিফিট ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ সুপার অ্যারোগেন্স। মানে চূড়ান্ত উদ্ধত্তের ফসল যা হয়, এই ফলাফলে তাই হয়েছে। এবং পার্টি আমি ছেড়েছি, যদি প্রশ্ন করো কেন ছেড়েছো, প্রথম উত্তর হচ্ছে চৌঠা মে 2026-এর পরেও এই দল, এই পার্টি 1% পরিবর্তন হয়নি, 1% বদলায়নি। একই রকম উদ্ধত, একই রকম ভুল, একই রকম পরিবারবাদী আছে। এই যে আইটি সেল, যাদেরকে তোমরা ডিজিটাল যোদ্ধা বলতে, কোথাও কি তারাও ফেলিওর? আইটি সেলের মাথায় যাকে বসানো হলো সে কোথায়? তাকে তো মানে
খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, দেবাংশু বাবু? না, দেবাংশু ভট্টাচার্য আমার অগ্রজ বন্ধু প্রতিম। আমি হঠাৎ করে তার ব্যাপারে ব্যক্তি আক্রমণ করব না। কিন্তু অসিতবাবু যে টিকিট পাননি চুঁচুড়ায়, অসিতবাবুও সিটিং এমএলএ। দেবাংশু থেকে অন্য যে কোনো জায়গা দেওয়া যেত, আজকে তো গোহাটে দেওয়া যেত। আমার উত্তরবঙ্গে অনেক বিজেপি সিট ছিল, অর্থাৎ যেখানে লড়াইয়ের জায়গা আছে। একজন সিটিং এমএলএ কে, এটা কিন্তু আমি দেবাংশুদার মানে প্রতি বা অসিতবাবুর প্রতি বা কারোর প্রতি বলছি, কারণ এই একই উদাহরণ আমি স্বপ্না বর্মন, না, খগেশ্বর রায়। টিকিট বিতরণটা তো যথেষ্ট সমালোচিত হয়েছে এবং আমার মনে হয় আপনাদের মতো যারা যুব ছাত্র থেকে উঠে আসা, তারাও হয়তো আশ্চর্য খুবই হয়েছে। আশ্চর্য হয়েছি। আজকে আপনি ভাবুন, একটা মজার কথা বলি, আড্ডার মেজাজে যেহেতু পডকাস্টটা চলছে, আজকে আমার ভাঙরে আমার আরাবুল ইসলামকে মানে সরিয়ে দেওয়ার কি প্রয়োজন? এক। দুই হচ্ছে, ক্যানিং পূর্বে আমার এমএলএ ছিল শওকাত মোল্লা, এই যাকে গান নিয়ে ভাইরাল ইত্যাদি বিড়ম্বনা যথেষ্ট আছেন। তো শওকত দা, সে ক্যানিং পূর্ব থেকে আমার সেই প্রার্থীপদটা চেঞ্জ করার কি জাস্টিফিকেশনটা কি? আমি এটা বুঝতে পারলাম না। হয়তো যারা করেছে অত্যন্ত মানে স্ট্র্যাটেজিক। নওশাদকে হারাতেই হবে, কিন্তু না, নওশাদ হারালে তো- আমি ভাঙর থেকে একটা লোককে তুলে আনবো? আমি দুটো সিট ডিস্টার্ব করবো কেন? নৌশাদ আমার যদি ওখানে না হারে, তাহলে আমার একটা সিট মাইনাস, আমার একটা তো প্লাস, ক্যানিং পূর্বটা আমার থাকছে। আর যদি আমি প্রার্থী পদের অদল বদল করে যদি আমি দুটো ডিসমেন্টাল করি, দুটোই আমার ভালনারেবল হয়ে যাচ্ছে সিট। এটা কখনো জানবার চেষ্টা করেছি? কিভাবে? আমরা তো ব্যাক বেঞ্চার, ক্লাসে আমরা কথা বলতে পারি না। ক্লাসে শুধু টিউটাররা কথা বলে, আর পরের দিকে টিউটার না, ভাড়া করা টিউটার। আমি জানি ওর এমএ এমএ নেই, আমি জানি ওর নেট সেট নেই, আমি জানি ছেলেটা লুধিয়ানা বা চেন্নাইয়ের, কিন্তু সে এসে জ্ঞান দিচ্ছে, পড়াচ্ছে। আর ইনস্টিটিউশন হেডমাস্টার মশাই বলে দিয়েছেন যে তার আর জ্ঞানটা তোমরাই শুনতে হবে। নাকি বলে বেড়াচ্ছিলে বহিরাগতদের এখানে জায়গা নেই, না আমি আর যত আইপ্যাকের ছেলেমেয়েরা সবাই তো বহিরাগত, না আমি তোমাদেরকে এসে পড়াচ্ছিল। না পড়াচ্ছে, সেটা নিয়ে তো অনেকে, কল্যাণবাবু নিজে বলেছেন। এখন কল্যাণবাবু উল্টো কথা বলতে মানুষ ভুলে যাবে না। কল্যাণবাবু নিজে বলেনি যে ত্রিপুরা গোয়ায় জিতিয়ে দিলে তবে নেতা, বলেনি যে আইপ্যাক আমাকে শেখাবে। কোট আন কোট বলছি, আমি তো ইতিহাসের ছাত্র, সাইটেশন ভালো করি। এক। দুই হচ্ছে, আমি আপনাকে বলি, আমার যদি আপনি ব্যক্তিগতভাবে ট্র্যাক রেকর্ড দেখেন, কিছু কিছু কথা আমি কখনো বলিনি। এটা আমাকে মানে চ্যালেঞ্জ করে বলছি, কেউ দেখাতে পারলে আমি তার কাছে হাত জোর করে ফেসবুকে ক্ষমা চেয়ে নেব। এক হচ্ছে, আমি কখনো বিশ্বাস করি না, আমি বিমানবাবুর এই কথাটা খুব সম্মান করেছি, ভোটের মধ্যে আমি শেয়ার করেছিলাম। বিমানবাবু উত্তরে, অমিত শাহ এসছেন তখন বিমানবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, বিমান বসু উত্তর দিয়েছিলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে মণিপুর, পুরোটা একটাই দেশ, এখানে কোনো বহিরাগত কালচার নেই। এবং আমি এটা মানে মনের অন্তঃকরণ থেকে এটা বিশ্বাস করি। এবং তার জন্য আমি কখনো, আমি এই যে আমার সাথে যারা, আপনি জানেন আমার সাথে উত্তর কলকাতা বা বিভিন্ন জেলার যারা ছাত্র রাজনীতিতে আছে, আমি এছাড়াও বিভিন্ন, আমি কম করে আপনাকে বলতে পারি 20টা সামাজিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার মধ্যে রাষ্ট্রীয় বিহারি সমাজ আছে, তার মধ্যে মারোয়ারি সমাজ আছে। আমার উত্তরবঙ্গের শিলিগুড়িতে মারোয়ারি গুজরাটিদের একটা বড় অংশ, তাদের সঙ্গে আমি, তাদের মধ্যে আমি গুরুত্বপূর্ণ আমি বলছি না, কিন্তু তাদের আমি একজন এটা সহযোদ্ধা। একটা কত বড় প্রাদেশিকতা, কত ভয়ঙ্কর একটা খেলা। প্রাদেশিকতা তো আপনি, প্রাদেশিকতাকে উস্কানি দিয়ে গোটা দেশকে বিপদে ফেলা, প্রাদেশিকতা এটার জন্য কখনো প্রতিবাদ করেছেন আপনারা? না, আমি প্রতিবাদ দলের মধ্যে পলিসি নিয়ে 100 বার করেছি। আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলছি, যখন এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, খুব সম্ভবত এই ধর্মতলায় রানী রাসমণি এইখানটায়, আমি যদি ভুল না হই, ওই 100 দিনের কাজের দাবিতে একটা ধর্ণা হচ্ছিল, সেখানে সায়নিধি, আমি, হ্যাঁ, ছাত্র সংগঠনের যে তৎকালীন সভাপতি এখনো আছেন, এবার দাঁড়িয়েছিলেন ভোটে, বাকি দেবাংশুদা, আরো আমরা ছিলাম। সেখানে আমরা কথা হচ্ছে, সারাদিন ধর্ণা, বক্তৃতা করছে, পেছনে কথা হচ্ছিল। আমি সেখানে বারবার করে বলছিলাম যে এই জিনিসটা ভোটে নেগেটিভ এফেক্ট হচ্ছে। আমি বড় বড় কথা জানি না, বড় জিনিস আমি বলতে পারবো না, কিন্তু আমার যাদের নিয়ে আমি রাজনীতি করি বা যাদের সঙ্গে আমি আড্ডা মারি, যাদের আমার বন্ধু, আমার ভাই, দাদা, কলেজ, যে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তারা এই ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। কারণ এখন একটা মানে, যে কোনো কারণেই হোক না কেন, পপুলার কালচারে বা সব মিলিয়ে আপনারা একটা, কোথায় প্রতিবাদ করেননি আপনাদের শাখা সংগঠন বাংলা পক্ষের বিরুদ্ধে? কেন করেননি? না, আমি আমার একাধিকবার লেখা আছে। এবার আপনারা বললে আপনি আমাকে দায় কিভাবে ঠেলতে পারেন? আমি কি ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম? আমি সভাপতি থাকলে তবে যে সভাপতি ছিল সে অন্য কোনো ছাত্র নেতাকে শীর্ষ নেতা অব্দি যেতেই দিত না। আমরা চলে গেছিলাম কিভাবে, সেটা আমাদের প্রতিভা না ভগবানের আশীর্বাদ, আমার মানে সন্দেহ আছে। অন্য কাউকে উঠতে দেয়নি। একটা মেয়ে শুধু আরজি করে কি একটা সিনেমা বানিয়েছে, আমারই কলেজের সিনিয়র মেয়ে, রাইট। সে একটা সিনেমা বানিয়েছিল, সে আর তার স্বামীকে দল সাসপেন্ড করে দিয়েছে। আমাকে করতে পারিনি কেন? আমি এটা তাহলে বেঁচে যেতাম অনেকদিন আগে, করে দিলে কেন করেনি আমি জানি না। আমি তো এত সবসময় প্রতিবাদ করে গেছি। তো যাই হোক না কেন, জোকসের প্রতিবাদ করলে নাকি এখানে
কিছুদিনের জন্য টিভিতে বসতে হ্যাঁ, দেওয়া হতো না, হ্যাঁ হ্যাঁ তারপরে এইরকম ধরনের আমাকে তো আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে বলছি 2023-এর পরে দল থেকে কেন্দ্রীয়ভাবে কার্যত আমাকে টিভি প্রোগ্রামে যেতে দেওয়া হয়নি। কেন হয়নি? আমার কি অপরাধ, আমার কি দোষ, আমাকে কেন ছাত্র কমিটি থেকে বাদ দেওয়া হলো, তার কোনো ক্লারিফিকেশন লেটার আমার কাছে নেই। আরে বাপের বেটা হলে আমাকে সাসপেন্ড করতে পারতো, বলতে পারতো যে তুমি এই করেছো, তুমি এই অপরাধী, বা তুমি এই টাকা তুলেছো, বা তোমার এই তো মহিলার অভিযোগ আছে, বা এই তোমার নেশা ভাঙের অভিযোগ আছে, বা এই অনৈতিকতার অভিযোগ আছে, অন্য দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ আছে। অভিযোগটা কি ভাই? আচ্ছা, এই যে ম্যাঙ্গো কালচার, হুম, এই ম্যাঙ্গো আর কোন কোন কলেজে রয়েছে এখনো এরকম ম্যাঙ্গো? সব কলেজে আছে, সব কলেজে? কার্যত 90% কলেজে আছে। যেখানে যেখানে টিএমসিবির পতাকা আছে তার মধ্যে 60% জায়গায় ম্যাঙ্গো জ্যাকফ্রুট আছে, বিভিন্ন নামে শেপে, কিন্তু আছে। বিশেষ করে আমি আপনাকে বলছি মেডিকেল কলেজ, ল কলেজ, কার্যত তৃণমূল ছাত্র পরিষদের এই শেষের দিকটায় কার্যত দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছিল। ভয়ঙ্কর বিষয়। এবং ভয়ঙ্কর তো শুরু করিনি, এখন তো শুধু কিছুদিন একটা চলছে, সবে তো দল থেকে সরে এসেছি। মমতাদির প্রতি আজও শ্রদ্ধাশীল, আস্থাশীল নই, কারণ মমতাদির যে অবসেশন টুয়ার্ডস হার ফ্যামিলি, পরিবার এবং দলের মধ্যে মমতাদি যদি দলকে বাঁচতেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত মমতাদির সাথেই থাকতাম। আমি বিশ্বাস করি আমার আগেও যারা দল ছেড়েছেন, যারা কিনা এখন মন্ত্রী, শান্তি, বিধায়ক, মুখ্যমন্ত্রী অব্দি হয়েছেন, তারাও অনেকে মমতাদির সাথেই থাকতেন। কিন্তু দল এবং পরিবারের মধ্যে, পাবলিক লাইফে পরিবারকে কখনো বাঁচা যায় না, এটা নিয়ম। এবং এটার অন্যথা যারাই করেছেন তারা ডুবেছেনই, মানে এটার কোনো অন্যথা হয়নি কখনো। এখন তো দেশে তাই হচ্ছে, যেখানে যেখানে পরিবারতন্ত্র দেশে এবং রয়েছে। সর্বত্র, আপনি সর্বত্র দেখুন, সর্বত্র এই জিনিস হয়েছে, যে কোনো ক্ষেত্রে। আজকে যদি প্রসেনজিৎ চ্যাটার্জি কালকে থেকে মানে মোহরদিরা শুনলে রাগ করতে পারে, কিন্তু আমি বলছি যে যদি প্রসেনজিৎ চ্যাটার্জি কালকে থেকে তৃষানজিৎকেই দেবের জায়গায় সুপারস্টার বানাবেই, এই বদ্ধপরিকর নিয়ে যদি টালিগঞ্জ ইনস্টার সাথে কাজ করে, প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের জায়গা খারাপ হতে বাধ্য। এটা সময়ের দাবি। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি নাম্বার 1 সুপারস্টার, একদম তিনি ইন্ডাস্ট্রি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যদি ভাবেন যে তৃষানজিৎকে আমি দেব বা জিৎ বা অঙ্কুশের জায়গায় আমি তুলে আনবো এবং তাতে আমি যা করার করব, এই ডেয়ার ডেভিল মানসিকতা এবং সুপার অ্যারোগেন্স প্রসেনজিৎ চ্যাটার্জির ব্র্যান্ড নেমকেই ডোবাবে। তাই জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা করছেন না একদম। কিন্তু যারা করেছেন তার উল্টো ফল তারা পাচ্ছেন। তা আমি আপনাকে যে কথা বলছিলাম, নেত্রীর প্রতি আস্থাশীল আমি না হলেও নিশ্চিতভাবে আমি যতদিন রাজনীতি করব, মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনে, যাকে দেখে আমি রাজনীতি এসেছিলাম এবং যার থেকে আমি অনেক রাজনৈতিক স্বীকৃতি পেয়েওছি, না পাওয়ার তালিকাও যেমন দীর্ঘ, পাওয়ার তালিকাও ছোট নয়। আমি একটা গ্রাম মফস্বলের ছিল, আমারও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আমিও কলকাতায় 1-2 জন লোক চিনতো না, সেখান থেকে মমতাদি অনেক দিয়েছেন। কিন্তু আমি মনে করেছি যে এই দেওয়াটা যোগ্যতার ভিত্তিতে ছিল, আনুগত্যের ভিত্তিতে ছিল, পারফরমেন্সের ভিত্তিতে ছিল। যবে থেকে এই দেওয়া এবং নেওয়ার সম্পর্কটা ক্যামাক স্ট্রিট আইপ্যাকের মারফতি কালচারে হলো, তখন সেই মারফতি কালচারে আরো আরো কিছু প্যাকেট, কিছু কিছু খাম, কিছু কিছু মাধ্যম, মিডিয়াম, মোডেম, এইগুলো উঠে আসতে লাগলো, যেটা আমরা পিছিয়ে আইপ্যাকের পড়লাম। বিষয়ে আমি একটু আরেকটু গভীরভাবে যেতে চাইছি। আইপ্যাক সবার কাছে শুনছি যে আইপ্যাকই ডোবালো। আইপ্যাককে তো জায়গা করে দিল আপনার নেত্রী এবং আপনার সেনাপতি, তাই না? তো এই যে আইপ্যাক আসা এবং আইপ্যাকের এই যে ছাত্র নেতাদের পর্যন্ত পৌঁছে যাওয়া, বড় মাথাগুলো তো একদম হলোই মগজ ধোলাই। তারপরের যে একেবারে নিচুতলার আপনাদের মতো ছাত্র নেতাদের কাছে পৌঁছে যাওয়া, এখানে গিয়েও কি তারা ওইসব টাকার অফার দিত? 200%। এক একটা জেলার সভাপতি, আমি এই মুহূর্তে নাম করেও বলতে পারি, কিন্তু আমি প্রথম দিনের পডকাস্ট করছি না, পরের বার ডাকলে বলবো। সেটা হচ্ছে, তাও আমি বলে দিই, বাংলার পশ্চিম প্রান্তের 2টো জেলার সভাপতির রেকর্ড আমার কাছে আছে। বলেন কি? বাংলার পশ্চিম প্রান্তের 2টো জেলার ছাত্র সংগঠনের সভাপতি, আমি জেলার নাম বললে বোঝা যাবে তাই বলছি না। জেলা সভাপতি হওয়ার জন্য সরাসরি কয়েক লক্ষ টাকার প্রস্তাব আইপ্যাক তাদের দিয়েছে, এবং তাদের মধ্যে একটা ছেলে তাকে দিতে পারেনি বলে জেলা সভাপতি হয়নি, আরেকটা ছেলে, মানে আমার সিনিয়র দাদা, সে দিয়েছে বলে হয়েছে, এবং সে দিয়েও আমার পরে জানিয়েছে যে এইভাবে দলে পদ পেতে হলে সেই দল করে লাভ কি। কিন্তু সে দিয়েছে, তার রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, সে পেয়েছে এবং হয়েছে, আছে এখন। আমি দাম বলবো টাকা না। দেওয়া নেওয়াটা বহু দিনের রীতি, তার মানে? না না, একেবারে বহুদিনের রীতি নয়। আচ্ছা। তৃণমূল কংগ্রেস, আমাদের মানে শিশির বাবুরা ধরুন রাজনীতি যখন করেছে, তাপস্যেরা যখন রাজনীতি করেছে, আপনি বলতে পারেন হয়তো বিজেপিতে গেছে, তৃণমূলে আছে এমন 2টো নাম বলে দিচ্ছি, ব্যালেন্স হয়ে যাবে। শোভনদেব চট্টোপাধ্যায় যখন রাজনীতি করেছে, নেত্রী নিজে, ববি হাকিম, ফিরাদ হাকিম যবে রাজনীতি, তিনি মেয়র, প্রথম কাউন্সিলর যখন জিতেছে, অরূপ বিশ্বাস যখন প্রথম কাউন্সিলর জিতেছে, সেই সময় তো তৃণমূলের প্রতীকেও তারা জিতেছেন পরবর্তীতে। সেই সময় তো এই কালচার ছিল না।
এই টিকিট নিয়ে মান অভিমান ঝামেলা ঝঞ্ঝাট এটা কি ছিল তাহলে না? শুরুটা কখন থেকে আপনারা কিভাবে জবে থেকে রাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, আচ্ছা, জবে থেকে রাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, এবং জবে থেকেই আইপ্যাক কালচার একটা ভাড়াটের সংস্থা। কারণ দেখুন, ভাড়াটের কখনো বাড়ির প্রতি আবেগ থাকে না। আপনার এজেন্সি সে তো এজেন্সি, আপনি একটা বাড়িতে, দিনের শেষে সে টাকাটা পাচ্ছে কিনা হ্যাঁ, এবং তারা প্রত্যেকে বেতনভুক্ত কর্মচারী, তারা কেউ সহকর্মী নয়, তারা কর্মচারী। ফলে তারা কর্মচারী হয়ে কি হলো, পার্টির একটা অ্যাপ্রোচ তৈরি হলো যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ। আচ্ছা, তাতে কি হলো যে এই মালিক পক্ষ একটা সময় মনে করলো যে এইভাবে তো আমরা জিতছি, তাহলে স্ট্যান্ডিং ওভেশন দাও, এভাবে তো আমরা জিতছি, তাহলে একে সেলিব্রেট করো, তাহলে এই নেতা, তাহলে ওর নামও জিন্দাবাদ বলো। এবং এইটাই টেকেন ফর গ্রান্টেড, আমরা রিলেশনশিপে বলছি না, টেকেন ফর গ্রান্টেড নিলে সমস্যা। এই কর্মীদের জবে থেকে ওই যে নেত্রী আমাদের এত বিচক্ষণ, তিনি শেষের দিককার সভাগুলো উঠে কি বলছেন, আমার লক্ষ্মীর ভান্ডাররা কোথায়? দিস শুড নট বি ডান। আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমরা এটা খারাপ লেগেছে। আমার কন্যাশ্রীরা কোথায়? কন্যাশ্রী ভালো, ঠিক আছে, কন্যাশ্রী হতেই পারে। আমার লক্ষ্মীর ভান্ডাররা কোথায়? মানে উনি তখন বুঝতে পারছিলেন যে This is নেই a- আমাদের এবং সাথে। এটা আমার কমোডিটি। আচ্ছা, এই যে আমার মা বোনেরা কোথায়, দিদি আগে বলতেন, আইপ্যাক আসার পর দিদি বলছেন যে আমার লক্ষ্মীর ভান্ডাররা কোথায়। তার মানে মা বোন ব্যাপার নয়, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তুমি ভোট দেবে না, তোমার প্রপার্টি, কমোডিটি। তোমাকে আমি দিচ্ছি, তুমি ভোট দেবে না কেন? বন্ধ হয়ে যাবে। রাইট। ভোটের আগে একাধিক তৃণমূল নেতা তার এলাকায় এলাকায় প্রচার করেছে, মাইকে বলেছে যে আমরা না এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমাদের ভোট না দিলেও আমরা বুঝতে পারবো। জাহাঙ্গীর খান শ্রীমান তার একটা উদাহরণ, ওই কি সব সেলোটেপ টেলোটেপ লাগিয়ে দিয়েছিল। এদের বিরুদ্ধে যা হওয়ার তাই হয়েছে, এবং আইনত যা হওয়া উচিত সেটা হবে বলে আমার বিশ্বাস। তাহলে কি এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে খুব বেশি ভাবে ভরসা করছো আপনারা? প্রধানমন্ত্রী তিনি স্লোগান বেঁধে দিয়েছেন যে ভয় আউট ভরসা ইন। এখন আমি তো বিজেপি কখনো করিনি, বা বিজেপি করবো বলেও এখনো ভাবিনি। খুব রেজিমেন্টেড। খুব রেজিমেন্টেড পার্টি। বিজেপি সম্পর্কে আমার পড়াশোনা আছে, মানে বিজেপি আপনি বলুন যে কেশব রাও হেড গোয়াকার, মাধব রাও, সদাশিব রাও যে গোলওয়ালকার, তাদের লেখাপত্র আমি পড়েছি, কারণ আমার কিছু ডিজার্টেশন বা এমএ ক্লাসে কিছু ছিল। আর প্লাস আমি নিজেও পলিটিক্যাল রাইটিং, মানে আমি মার্কসও পড়েছি, বলছে এটা পড়তে আপত্তি গেছে, পড়েছি। কিন্তু বিজেপি পার্টি কিরকম বা পার্টি করার অভিজ্ঞতা আমার সম্পর্ক থেকে না প্রশ্ন করাই ভালো, কারণ আমি এটা করিও নি আর কখনো করবো বলে এখনো ভাবিও নি। কিন্তু বিজেপির নির্বাচন পরবর্তীকালীন যে প্রথম 7 দিনের যে অ্যাক্টিভিটি, বোথ ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পার্টি, দল এবং সরকারের, সেটা নিশ্চিতভাবে সাধুবাদযোগ্য বলে আমার মনে হয়েছে। তাই বলে যে বিজেপির বিভিন্ন ইস্যুতে বিজেপির যে মতামত তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি অ্যালাইনমেন্টে চলে এসেছি, বা বিজেপির সঙ্গে আমার কি বলে যেটাকে চলতি সাংবাদিকতার ভাষা বলে কথা হয়ে গেছে, রফা হয়ে গেছে, এমনটা নয়। কিন্তু বিজেপিকে আমার মনে হয় যে বাংলার যে বিপুল জনাদেশ বিজেপি পেয়েছে, উত্তরবঙ্গের, আমি ছেলে উত্তরবঙ্গের, যে কার্যত মানে অ্যাবসলিউট ম্যান্ডেট বিজেপি পেয়েছে, ফলে এই ঋণও বিজেপিকে শোধ করতে হবে। এবং এই ঋণ শোধ করার পরীক্ষা আমি মনে করি বিজেপির কাছে আগামী দিনে সবচেয়ে বড় পরীক্ষা। এবং এই পরীক্ষায় বিজেপি যদি পাশ করতে পারে, তাহলে আমরা সবাইও আমাদের মার্কস, আমাদের সাবজেক্ট মার্কস যা আছে, ওরালের মার্কস আছে, সেগুলো সব দেবো। উত্তরবঙ্গবাসী হিসাবে বিজেপির যে ম্যানিফেস্টোতে উত্তরবঙ্গকে দেওয়া আছে, তার মধ্যে কোন কোনগুলো আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? আমার অত্যন্ত ভালো লেগেছে দীর্ঘদিনের উত্তরবঙ্গবাসীর দাবি যে এইমস উত্তরবঙ্গে হোক। রায়গঞ্জে হওয়ার কথা ছিল, তৎকালীন সময় হয়নি। প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রবাদ প্রতিম নেতা, তারও স্বপ্ন ছিল, যে কোনো কারণেই হোক না কেন, সেই আলোচনা আমি যাচ্ছি না, হয়নি। বিজেপি যদি এই এইমস উত্তরবঙ্গে করতে পারে, আমি শুনেছি নিশীথ দা আমাদেরই দল করতেন, আগে যুব সভাপতি ছিলেন, এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ঘুরে এসে রাজ্যের মন্ত্রী, নিশীথ প্রামাণিক, তিনি যদি কোচবিহারে এই এইমস করতে পারেন, আমি জলপাইগুড়ি পাশের জেলার ছেলে হিসেবে অত্যন্ত খুশি হব। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে আইআইটি উত্তরবঙ্গে হবে, এটা যদি হয়, আমি একজন শিক্ষা জগতেরও, এখন যেহেতু আমি একটা কলেজেও পড়াই, এখন তো শুনছি জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে। না, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্টই ছিল, জলপাইগুড়িতে হয়েছে, কিন্তু সেটার পরিকাঠামো খুব একটা ভালো না। এই যে তখন ছিল না, এখন যদি কতটা হয়, হয় সেটা? খুবই ভালো। এইমস তো হবেই ডেফিনেটলি, সেটা তো খুবই- আমার মনে হয় সবার অগ্রাধিকার। একটা এইমস, একটা পাবে। আইআইটি হওয়া মানে, আপনাকে আমি একটু ডিপলি বলি, মানে আপনার নিশ্চয়ই ধারণা আছে, একটা মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হসপিটাল বা একটা কলেজ করাটাও ডেভেলপমেন্ট, কিন্তু একটা এইমস বা আইআইটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে কি হয়, তার একটা এক্সপেনশন, মানে তার ইকোনমিতেও পড়ে, ইকোনমিতে রিফ্লেক্ট করে, এটা অনেক জায়গার লোক আসা যাওয়া, সেখানটা একটা ট্রানজিটরি ইকোনমি সেটা তৈরি হয়। এই দুটো। 3 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ট্যুরিজমের ব্যাপক সুযোগ আছে, বিশাল। মমতা দি যে কোনো কাজ করেননি আমি বলবো না,
কিছু কাজ করেছেন, কিন্তু মমতাদি সুপার ফ্লপ যেখানে করেছেন গভর্নমেন্ট হিসাবে, যে যাদের ওপরেই কাজগুলো দায়িত্ব দিয়ে এসছেন বা যাদেরকে যে টেন্ডার এজেন্সিকে দিয়েছেন বা যেভাবে করতে চেয়েছেন, এই প্রসেস ওয়াজ অলমোস্ট রং ইন এভরি স্ফিয়ার। ডুয়ার্সে এই যে যত্রতত্র এবং রিসর্ট তৈরি হওয়া, এটা তো মারাত্মক ভাবে Affect করেছে, এনভায়রনমেন্টে affect এফেক্ট করেছে। এফেক্ট করেছে। এবং তার সঙ্গে আমি আরো বলি এক ধাপ বাড়িয়ে, যে আপনি উত্তরবঙ্গে ঘুরতে যাবেন, আমরা তো উত্তরবঙ্গের ছেলে, এইসব সমস্যা নালে কলকাতার মিডিয়া আসবে না। যে কোনো জায়গায় যে কেউ টোলটা ট্যাক্স তুলে নিচ্ছে, এটা তো একটা বিরাট যে কোনো জায়গায়। একটা পার্কে যাবেন, সেই পার্কে কেউ, ও কোন হরিদাস পাল আমি জানি না, কোন পঞ্চায়েত, সে ওখানে গাড়ি দাঁড় করিয়ে টাকা নিচ্ছে, তোলাবাজি তো করছে, এটা ঢুকছে, ওপর থেকে কোনো কোনো মনিটরিং নেই। মনিটরিং নেই। এবং মনিটরিং নেই তার আমার সন্দেহ, এটা আমি শিওর নই, সন্দেহ হচ্ছে মনিটরিংটা নেই। তার কারণ হচ্ছে যেখানে টপ টু বটম কোনো ইনস্ট্রাকশন নেই, কারণ বটম টু টপ এখানে কোনো কমিউনিকেশন আছে, এবং যে পারবে যা লুটে পুটে খা, তার একটা কমিশন দিয়ে দিলেই হলো। আচ্ছা, মানে পৌঁছে দিতে হবে। সেটা আমি শিওর নই, কিন্তু আমার ধারণা তাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশ মানে তার সমর্থন অনুমোদন ছাড়া রাজ্যের একটা পাতাও নড়ে, এরকম হতে পারে না। তিনি 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। অ্যাডমিনিস্ট্রেটিভ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বলেন তিনি অ্যাডমিনিস্ট্রেশন বাজে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা নেই। মমতাদি যথেষ্ট ভালো প্রশাসক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার অন্ধ নির্ভরতা একজন ব্যক্তির প্রতি বা একটা আইপ্যাকের প্রতি বা এই ধরনের এই পরবর্তীতে আসা একটা ওই আমি বলবো পরগাছাদের প্রতি, এই পরগাছা পরজীবী যে সংগঠনগুলো, তারা টাকা তুলতে গিয়ে, মাল তুলতে গিয়ে এলাকা থেকে, তারা কার্যত তৃণমূল কংগ্রেসকে গলা টিপে হত্যা করে দিচ্ছে, এটা জ্যান্ত দলকে। কি এখন কি মনে হচ্ছে এই ছাত্র নেতা হিসাবে তৃণমূল, আপনি আদেও পরবর্তীকালে আপনি ফিরবেন কিনা সেটা আমার জানা নেই, তবে যদি এরকম কোনো সুযোগ আসে বা আপনাকে আবার দল নিতে চায়, আপনি কি যাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয়, এবং সেটা আগেও সম্ভব ছিল না। আগে আমি হয়তো বিভিন্ন, সবাই তো দেখুন, সবাই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং বা তাপস রায়ের মতো রাজনৈতিক স্ট্যাচারের মানুষ নয়। অনেকে বলছে তুমি এখন কেন বলছো, গাধা, সবাই তো, সবার বাড়ি তো মানে রাজনৈতিক পরিবার নয়। আমি একা নই, আমার সাথে আমার পরিবার আছে, আমার সাথে আমার সহকর্মীরা আছে, আমার সাথে আমার আরো 4টে মানুষের জীবন জড়িয়ে। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে হিংস্র হয়ে উঠছে 2021-এর পরবর্তীতে সময়ে, আপনারা দেখেছেন তো, প্রথম থেকেই তাই টেন্ডেন্সিটা ছিল 2021-এর পর পুরো এস্টাবলিশড হয়ে যায়, ওটাই মডেল হয়ে যায়, যে আমার বিরোধী সে আমার শত্রু। বিরোধী মানেই শত্রু। বাংলার বুকে রাজনীতিতে এই কালচারের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসুর মধ্যে বিরোধিতা ছিল না? বিরোধী বিধায়ক পেনশন চালু, দর্শগতভাবে বিরোধিতা তো থাকবেই। থাকবেই। কিন্তু আপনি কোন তৃণমূল নেতাকে দেখেছেন সিপিএম কারো নেতার জন্মদিনে যেতে? আপনি কোনো বিজেপি নেতা কিন্তু দেখেছেন, আমি বলে দিতে পারবো। কোনো সিপিএম নেতাকে আমি শতরূপদাকে আমি দেখেছি অনেক লোকের পার্টিতে যেতে বা আড্ডা মারতে। রাজনীতির জায়গা, ব্যক্তি জীবনের জীবন জায়গা। তো আলাদা হবে। কিন্তু তৃণমূল, আমি আপনাকে কিন্তু আপনি যে এটা কথাটা বলছেন, হ্যাঁ। আপনার খেয়াল আছে কিনা জানি না, যখন 2011-তে এই তৃণমূল এলো, প্রথম এসেই আমি এই বালুদার মুখ থেকে, জ্যোতিপ্রিয় মল্লিকের মুখ আছে, হ্যাঁ। থেকে শোনা, কোনো সিপিএম এর বাড়িতে যাওয়া যাবে না, সেটাই তো আমি এক বাক্যে বললাম, যে বিরোধী মানে এন্ডোর্স করেছে তখন আপনার নেত্রী। করেছে তার ফলাফল আজকে যখন দল ক্ষমতায় নেই, ক্ষমতায় থাকে যাওয়ার 10 দিনের মধ্যে আজকে দলের রিজিওনাল দল কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ভাবতে জাতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনে লোকে গিয়ে যা নয় তাই বলছে, তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না। একদমই তাই। এটা হয়েছে ওই যে আপনি প্রথম যে উদাহরণটা দিলেন, সেই টেন্ডেন্সির রিফ্লেকশন হচ্ছে এইটা। আমি তো ইতিহাসের ছাত্র, একনায়কতান্ত্রিক সরকার যখন যেখানে পড়েছে, আপনি গদ্দাফি সরকার দেখুন, একদম হাসিনা সরকার দেখুন, তখন মানুষের জনরোষ উঠে এসছে। আজকে আপনি বলুন তো, কেরলে বা তামিলনাড়ুতে তো সরকার বদল হয়েছে এই নির্বাচনে 2026-এই, সেখানে তো এরকম তাদের যে দল স্টালিনের গভর্নমেন্ট পড়ে গেছে, স্টালিনের জাতীয় সাধারণ সম্পাদক স্টালিনের আছে কিনা যদি আমি জানি না, কিন্তু রিজিওনাল একটা সাধারণ সম্পাদক তো থাকবে। তো সেই রিজিওনাল সাধারণ সম্পাদকের বাড়িতে গিয়ে কি সাধারণ মানুষ এই আক্রমণ করছেন? ভারত পাকিস্তান ম্যাচের মতো কার্যত 4 মে থেকে 10 মে অব্দি আবহাওয়া ছিল বাংলার। আপনারা যখন ত্রিপুরা গেলেন, তখন কি একবারও মনে হয়েছিল যে এই দলটা ত্রিপুরাতে গিয়েও সরকার গড়তে পারে? না, সেই স্ট্রাকচার ছিল আপনাদের? না, সরকার গঠনের লক্ষ্যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস যায়নি। সামান্য বিরোধী দলের সম্মান পাওয়ার বিরোধী দলের হিসেবে দেখুন, এইটার মধ্যে তো কোনো ভুল নেই। প্রতিটা রাজনৈতিক দলই চেষ্টা করবে সে এক্সপ্যান্ড করতে বা অন্য রাজ্যে যে কোনো জায়গায় গিয়ে সেই জায়গায় পার্টির গঠনতন্ত্রটাকে তো মজবুত করতে হবে। গঠনতন্ত্র বলতে কিছু ছিল না, কারণ তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে কিছু লোকজন এসেছিলেন। ত্রিপুরার ক্ষেত্রে আমি আপনাকে বলছি, তাদের অনেকের সঙ্গে আমার এখনো ব্যক্তিগত সম্পর্ক, আমি মিথ্যে বলবো না, ভালো। যেমন অনন্তবাবু দাঁড়িয়েছিলেন আমাদের ত্রিপুরার ওখানে,
তারপরে কদমতলা কুর্তির আসনে যিনি দাঁড়িয়েছিলেন, বা আমাদের বক্সিনগর থেকে যিনি দাঁড়িয়েছিলেন, সিপাহীজলা থেকে যিনি দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে আমার এখনো ব্যক্তিগত সম্পর্ক আমি ভালো। সেটা ব্যক্তি সম্পর্ক। কিন্তু রাজনীতির প্রেক্ষিতে আমি বলি, তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল যে সেখানে একটা মিনিমাল প্রেজেন্স তুলে আনা এবং বিরোধী হিসেবে তাকে একটা এস্টাবলিশ করা দলকে এক। যেহেতু ত্রিপুরা আগেও তৃণমূল কংগ্রেস লড়েছে, আপনি জানেন, মুকুলদার সময় তৃণমূল কংগ্রেস সেখানে কাজ করেছে কিছু। আর দুই হচ্ছে যে ত্রিপুরার এই ভোটে যদি কার্যত একটা দুটো আসনও পাওয়া যায় বা অন্তত ভোট পার্সেন্টেজকে বাড়ানো যায়, সেইটাকে কাজে লাগিয়ে যদি বাংলায় বিরোধী দলের উপর আরো চাপ সৃষ্টি করা যায়, সেটাকে কাজে লাগিয়ে যদি এলাকায় এলাকায় সেটাকে একটা প্রজেক্ট করে মমতাদিকে যদি জাতীয় স্তরে নেত্রী হিসেবে প্রধান নিয়ে আসা যায়, ফলে এই প্রজেকশন থেকে ত্রিপুরায় দল ভোটে লড়েছিল। দল সরকার গঠন করে নেবে কিন্তু বা যে সরকারে পদ্ধতিতে এগোচ্ছিল আমরা তো এখান থেকে দেখেই বুঝতে পারছিলাম যে ওখানে গিয়ে কিছু করে উঠতে পারবে না, না। কিছু লোক বাইরে থেকে নিয়ে, হ্যাঁ বাইরে বাইরে থেকে নিয়ে গিয়ে ওখানে যে পার্টিকে লোকাল 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 কিছু নেই। লোককে যে না ইয়ে করা, না না এই তুমি সুদীপ এরা গিয়ে ওখানে হই হই করছে, এয়ারপোর্টে নাচানাচি করছে, এই দিয়ে কি কোনো পার্টির কোনো সংগঠন তৈরি হবে? না, নাচানাচি বলাটা ভুল হলো। মানে আমাদের তো এখন না রাজনৈতিক তোমরা কার্য, করেছো, এগুলো শুনতে হবে রাজনৈতিক, তোমাদেরকে আজ। না দেখুন, রাজনৈতিক সংঘর্ষ রাজনীতির ময়দানে থাকবে, এটাই খুব স্বাভাবিক এবং প্রত্যাশিত। এর মধ্যে অবাক হওয়ারও কিছু নেই, কান্নাকাটিরও না কিছু নেই। যেটা করা হচ্ছিল সেটা আমাদের চোখে লাগছিল। হ্যাঁ, এবং লোকাল, আমি বলছি লোকাল, ওখানে কোনো সংগঠন ছিল না। সেটাই তো যেটা বলছি। সবচেয়ে বড় হচ্ছে মানে ড্রব্যাক, সবচেয়ে বড় যেটা সমস্যা যে কোনো ক্ষেত্রে, আজকে যদি স্টালিনের পার্টি বা অখিলেশ যাদবের পার্টি বাংলায় লড়তে আসলে লড়তেই পারে, এর মধ্যে কোনো ভুল নেই। তুমি খেয়াল করে দেখো, তুমি উম, রাজনীতিবিদ একজন, আমার থেকে অনেক বেশি তোমার জ্ঞান। এই বিজেপি দলটাকেই তুমি যদি দেখো, দুটো আসন নিয়ে তারা 1979 সাল হুম, দীর্ঘদিন ধরে পড়ে মার খেয়েছে, কিন্তু ধীরে 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 এই পশ্চিমবঙ্গেও হুম। এরা কিন্তু হট করে উঠে আসেনি। দীর্ঘদিন ধরে তোমাদের হাতে মার খেয়েছে, কমিউনিস্টদের হ্যাঁ। কাছে মার খেয়েছে, পার্টি করতেই দেওয়া হয়নি। যেখানে বিজেপি মতাদর্শের কোনো লোককে এই গিয়ে ওকে ধমকি চমকে আয়, সিপিএমরাই করে এসছে, সেটাকেই তোমরা ফলো করেছো, সেটা একদম 100%। কিন্তু তারা ওইভাবেই ধীরে 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 পার্টিটাকে দাঁড় করিয়েছে গোটা দেশ জুড়ে। এরা জানে কিভাবে মার খেয়ে বা বিরোধী থেকে উঠে আসতে হয়, এবং পার্টি করতে গেলে জনগণকে নিয়ে করতে হয়। এরকম দুম করে কোথাও গেলাম, গিয়ে আমি বললাম আমি এখানে প্রার্থী দিয়ে দেবো না, এবং এই যে আপনি যেটা বলছেন সেটা এক কথায় বললে এটা বলতে পারি যে এটা একটা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, আরোপিত একদম, করার একদম। সংস্কৃতি। তারপর আপনি আপনাকে প্রশ্ন করছি, বা আপনি দেখুন একমত হন কিনা, এই চাপিয়ে দেওয়ার সংস্কৃতিটা তৃণমূলে কবে থেকে এসছে? আপনি একটা অঙ্ক বলি, তৃণমূল কংগ্রেস মাইনাস অভিষেক ব্যানার্জি, চাপিয়ে দেওয়ার সংস্কৃতি ছিল, ছিল না তা নয়, কিন্তু সেটাই প্রবল ছিল না। দ্যাট ওয়াজ নট দ্য ডমিনেন্ট ফ্যাক্টর। সেটাই তো আপনার নেত্রী অভিষেক সুযোগটা একদম করে একদম দিয়েছে একদম করে তো। দিয়েছেন তো, এখন আজকে স্বীকার করতেই শুভেন্দু হবে। বাবুর বেরিয়ে যাওয়া এবং আর তার পিছনে পিছনে আরো বেরিয়ে যাওয়া, আপনাদের মতো এত ব্রিলিয়েন্ট ছাত্র নেতারা বেরিয়ে যাওয়া, এটা তো পুরোপুরি ভাবে তার আহ, অনুপ্রেরণাই হয়েছে। দেখুন, এটা তো নেত্রীর বিরুদ্ধে আমি কথা এই মুহূর্তে বলবো না, কারণ আমি বারবার বলছি যে কালকে অব্দি কাউকে দাদা বলে আজকে গাধা বললে মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা থাকে না। যারা বলছেন সেটা তার দায়িত্বে বলছেন, আমি সে পথে হাঁটবো না। কিন্তু আমি পলিসি ওয়াইজ যে কথা আপনাকে বলছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত দেওয়া নেওয়ার আমার কোনো জায়গা নেই, কিন্তু আমি যে কথা বলছি সেটা পলিসির, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্য নয়, এটা তো আজকে স্বতঃসিদ্ধ। এবার এই গ্রহণযোগ্য নয় কেন, এর তো একটা সেলফ ইন্ট্রোস্পেকশন দরকার। এই গ্রহণযোগ্য নয় হচ্ছে আপনি এতক্ষণে ত্রিপুরা এবং বাংলা প্রসঙ্গে যে কথা বলেন, চাপিয়ে দেওয়া। নেতা হবে অর্গানিক, বা আপনার তাকে তো কোনো জনসেবামূলক কাজই করতে দেখিনি। বা যে ওই কোনো ভাবে উঠে আসতে হবে। আজকে মমতা দি আন্দোলনের জমি থেকে উঠে মুখ্যমন্ত্রী হয়েছে, শুভেন্দু দাও তাই। মমতা দি আন্দোলনের জমি থেকে উঠে মুখ্যমন্ত্রী হলেন, তিনি তো 14 তলায় উঠে গেলেন। জমিটা ফসলের জন্য অভিষেককে দায়িত্ব দিলেন, প্রথমে মুকুল রায়, পরে হাত বদল করে অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেয়ে তিনি বললেন যে আমিও দিদি 14 তলা, আমি একটা 10 তলা অফিস করি, আর ওইটা একটা ভাড়াটে সংস্থাকে লাগিয়ে দিই, তোরা চাষ কর, ফসল আমাকে দিয়ে যাবি। কি অদ্ভুত চিন্তা কিন্তু ভাবনা। এটাই বাস্তব। এটা কখনো আমাদের ভারতবর্ষের হয়নি, ইয়েতে হয়নি, এবং বাংলার মানুষ কার্যত একদম সরাসরি প্রত্যাখ্যান করেছে এই মডেলকে। ডায়মন্ড হারবার মডেল এটাই কিনা সেটা আমি জানি না। স্বয়ং লালু প্রসাদের বিষয়টা উনি দেখলেন না কেন? এইভাবে লালু প্রসাদের পার্টি চলে অনেক গেল। উদাহরণ আছে, লালু, অনেক উদাহরণ আছে। হ্যাঁ, অনেক। মুলায়মের পর অখিলেশ যাদবের ক্ষেত্রে এক উদাহরণ আছে, সেম জিনিস। লালুর পর তেজস্বী যাদব এক উদাহরণ আছে, তরুণ গগৈ, গৌরব গগৈ হিমন্ত বিশ্ব শর্মার সামনে পারেনি, এক উদাহরণ। সোনিয়া গান্ধীর পর রাহুল গান্ধী, এক উদাহরণ, পারেনি। কিন্তু আমার মনে হয় তোমাদের পার্টিকে কিন্তু বিজেপি বাঁচিয়ে রাখবে।
না, সেটা বিজেপি এবং আমাদের দলের ব্যাপার। আমি এই মুহূর্তে যেভাবে রাহুল গান্ধীকে বাঁচিয়ে রাখা হয়েছে, না, আমি এই দুটো তোমাদের পার্টিকে আরেক পাপ্পুকে দাঁড় করিয়ে আমাদের আমার বলতে মনে হয় আমার পুরনো পার্টি, হ্যাঁ তোমার আমার পুরনো পুরনো party। পার্টিকে এই আপনি যে দুটো দলের কথা বলছেন এই দুটো দলের কোনোটাই আমি এই মুহূর্তে সদস্য নই, কর্মী নই। ফলে আমি আপনার মতো একজন কিন্তু তোমার মতো আপনার মতো এই যে না এত না, তুমি বলতে পারেন আচ্ছা, কমফোর্টেবল। এই যে এত ছাত্র নেতা যারা সত্যি হয়তো আপনার মতো এত তোমার মতো ব্রিলিয়ান্ট, যারা পরবর্তীকালে হয়তো আরো রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে কাজ করতে পারবে, তাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা কিছু ভাবছো বা প্রতি জেলা থেকে আমি আপনাকে বলছি, আমি তো কখনো দল আমাকে হয়তো মূল্যায়ন করেনি, কিন্তু দলের শীর্ষ নেতারা আমি বিশ্বাস করি মন থেকে, দলের শীর্ষ নেতা যদি আপনি 5 জন বলেন, মানে ইনক্লুডিং ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি মিলে, সুব্রত বক্সী মিলে, অভিষেক ব্যানার্জিরও নামটা নিচ্ছি, দলের শীর্ষ নেতারা সবাই আমার সম্পর্কে অত্যন্ত সম্যকভাবে পরিচিত, এই কথা আমি বিশ্বাস করি মন থেকে, বা এখনো বিশ্বাস করতে চাই। আমি দলে নেই, দল যে সময় প্রয়োজন ছিল বা যে সময় হয়তো সময় ছিল হয়তো মূল্যায়ন করেনি, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ক্যাটাগরিক্যাল কথাটা আপনি রেকর্ড করে রাখবেন, বাংলার প্রতিটা জেলা থেকে কে ব্রিলিয়ান্ট নয়, আমি ব্রিলিয়ান্ট কিনা, আমি ভালো নেতা কিনা, আমি ভালো কর্মী কিনা জানি, আমি গদ্দার না আমি ন্যায়নিষ্ঠ, আমি রাজনীতিতে যোগ্য কি অযোগ্য এই তর্কে আমি ঢুকছি না, মানুষ বলবে। না তোমার কি কিন্তু মার্সিডিজ ল্যাম্বরগিনি এসব আছে কি? আমার তো নেই, না, ইচ্ছেও পার্টিটা নেই, আমার ইচ্ছেও নেই। আমার একটা গাড়ি হলে অবশ্যই ভালো, যে যে চলাফেরার জন্য খুব সুবিধে, সেটাও বা এখনো করে বা উঠতে পারিনি। কয়েক বিঘে জমি, কয়েকশো একর না না, জমি আমার করেছো কি? তৃণমূলে থাকলে তো এগুলো বড় বড় তাই দেখছি আমি রিসর্ট রিসর্ট, বাংলো গুলো তো আমি রিসর্ট তো দিলীপ মন্ডল বাবুর মাননীয় রিসর্ট, সেটা দেখে তো আমি প্রায় ভাবলাম যে ওটা কোথাও বিদেশে উনি ঘুরতে গেছেন তার হোটেলের ছবি, পরে বলছে যে না ওটা রিসর্ট। আমি বললাম যে এতদিন ওদিনই এসে অনুরাগকে বলছিলাম যে আমি ওদিন এতদিন আমরা ঘুরে বেড়ালাম বিজয়া সম্মেলনী পার্টির প্রোগ্রাম করে, কিছু না হলে একবার অন্তত আমার এই রিসর্টটা যদি থেকে নেওয়া যেত বললে দিত নিশ্চয়ই, ওর হয়ে প্রচারে গেলেই একবার থেকে আসতাম। মানে আমার ওকে নিয়ে কোনো অবসেশন নেই, রিসর্টে আরামে থাকবো, ওরকম অনেক জায়গায় থেকেছি, কিন্তু আমার কথা হচ্ছে ওই পশু পাখিগুলো, ওগুলোকে বড় ভালো লাগলো। আর তো ওগুলোর সাথে একটু সময় কাটালে সকালে একটা ফ্রেশ, ওরকম ফ্রেশ স্টার্ট তো বা সাধারণ মানুষের কখনো হয় না। আহ, আবদার করে করনি আমাদের চ্যাটার্জি বাবুকে, পার্থ বাবুকে, অপার না, সব এসব আমি ব্যক্তিগত বিষয় আমি বলবো না, আমি কথা হচ্ছে যে আপনার চাকরি দুর্নীতি নিশ্চিতভাবে আমাদের একটা ব্যথা দিয়েছে, কারণ আমার পরিবারেও তো অনেকে চাকরি প্রত্যাশী আছে, তারাও তো এই আমি যখন দুর্নীতির দেখছি আমার সঙ্গে ছোট শুধু বোনটা, কি পার্থ আমার বাবুই আমার জড়িত? তোমার কি মনে হয়? পার্থবাবু রিসেন্টলি দেখলাম একটা কথা বলছেন, আজকেও হয়তো কোনো একটা প্রেস মিডিয়ায় বলেছেন যে চুপ থাকারও একটা শব্দ আছে। আমি দেখলাম, মানে আমি জানি না এবার এটা উনি যদি নতুন কবিতা লিখছেন কিনা বা রাজনীতি নিয়েই বলেছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু কবিতা বা রাজনীতি যে অর্থেই বলে থাকুন না কেন, আমি তো মানে ইতিহাসের পাশাপাশি বাংলা কবিতার খুব ভক্ত আর কি, ভক্তই বললাম, ভক্তিবাদে আমার বিশ্বাস আছে। তো সেখান থেকে আহ, আমার তো লাইনটা বড় ভালো লেগেছে। বাকি তো পার্থতার বিষয়টা বলবো, আমি কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে যাবো না, কিন্তু আমি যে কথা বলছি না, চাকরি এখানে তো ব্যক্তিগত বিষয় নিয়ে বলা নয়, এখানে তো একটা মানে এত বড় স্খলন, মানে আমাদের সমাজের না না, আমি সেটা বলছি, এতগুলো মানুষের চাকরি চলে হ্যাঁ গেল, সেটা নিয়ে আমি বলছি, তো চাকরি দুর্নীতি সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা তো আইডেন্টিফাই একদম হলো। একদম একদম না, আপনি যে অপা বা এই জাতীয় বলেন সেটা আমি বলছি, হ্যাঁ, সেটা সেগুলো সেই তো তার আলোচনা সঙ্গে যে হ্যাঁ জুড়ে জড়িয়ে, যাচ্ছে। এখানে আমি ব্যক্তিগত বা মোরাল জাজমেন্টে যাবো না, আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে এই চাকরি দুর্নীতি আমি মনে করি মানে যে কোনো রাজনৈতিক দল তার মতো করে অপরাধ আগেও করেছে, দুর্নীতির অভিযোগ আগে আছে পরে হবে, একদম দুর্নীতিমুক্ত সমাজ আমরা গড়তে পারবো কিনা আমি খুব একটা আশাবাদী নই, দুর্নীতি থাকবেই, উচিত হচ্ছে তাকে মানে কড়া ডোজ দেওয়া আর কি, প্রতিষেধকটা কড়া করে দেওয়া, এইগুলো ভিন্ন প্রসঙ্গ। কিন্তু চাকরি দুর্নীতি আর আসলে আমার আমার কাছে অন্তত কোনো অপরাধ নয়, চাকরি দুর্নীতি সভ্য সমাজের মানুষের কাছে একটা পাপ, এটা একেবারে পাপ, এটা কোনো অপরাধ মিস্টেক রং ইত্যাদি ব্যাপার নয়, এটা একেবারে পাপ। আজকে আপনি চাকরি দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে উত্তরবঙ্গে, আমি উত্তরবঙ্গের ছেলে, জিটিএ নিয়ে তো আপনি কথা বলছেন না, জিটিএ দুর্নীতির কি হবে, তার সঙ্গে কোন ছাত্র নেতারা জড়িয়েছিল নাম উঠেছিল, সেটা কিভাবে ধামাচাপা পড়ে গেল, এটা নিয়ে ফাইল গঠন হবে না, এটা নিয়ে কমিশন হবে না। আমরা তো উত্তরবঙ্গের মানুষ, শুধু চাকরি দুর্নীতি অবশ্যই, চাকরি দুর্নীতি নিয়ে তো আলোচনা হয়েছে, আলোড়ন হয়েছে, এবং তার অভয়া যেরকম বিচার পাবে আমি চাই, যোগ্য প্রার্থীরা সবাই চাকরি পাক ফেরত এটাও আমি চাই, অযোগ্যরা চাকরি থেকে মানে লাথ মেরে বের করে দেওয়া উচিত এটাও আমি চাই। কিন্তু জিটিএর মতো ছোট ছোট ইস্যুগুলো, যেগুলো কিনা কেউ যেন ফাঁক পকর দিয়ে পালিয়ে যেতে না পারে, মন্ত্রী মানেই তাকে বলিকা বাকরা করবো, আর ছাত্র নেতা মানে তাকে সাইড দিয়ে পালিয়ে যেতে দেবো, কে কে জড়িত আছে জিটিএ? আপনি জানেন, আপনি সার্চ করুন, না, আপনারা আমরা তো ইনভেস্টিগেটিভ আমরা তো আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করুন,
এবং সব অন রেকর্ড আছে, আমি তো মনের মাধুরী মিশায় কিছু বলছি না। না, সেটা তো আমাদের কাছে বারবার আছে, এসছে তো, আপনি জানেন আসছে তো, তো। জানেন তো। কিন্তু আমরা চাইছি তোমাদের মতো ছাত্র নেতারা খুলে বলুক। আমি তো বলছি, আমি যখন বলছি ছাত্রতা, দ্যাট ইজ মানে মোর দ্যান এনাফ সিগনিফিকেন্ট ক্লু। এবং বারবার করে আজকে যারা হম্বি তম্বি বিভিন্ন জায়গায় করে রেখেছে, রাজারহাট গোপালপুরে, অদিতি দিদি আমার অত্যন্ত পছন্দের শিল্পী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ দিদি, আমি কোনো আলাদা বিষয় নেই। দেবরাজ দার সাথে আমি অনেক পুজো উদ্বোধনে গেছি, পলিটিক্যাল প্রোগ্রামে, ওটা দিকটায় আমি যেতাম না, মানে যেতাম না, মানে যাইনি আর কি, যাওয়া হয়নি। কখনো কি ভেবেছিলে যে দেবরাজও অনেক অভিযোগ ছিল, ছিল? অনেক অভিযোগ ছিল। তো এগুলো শীর্ষ নেতার কাছে পৌঁছেছিল কখনো? আরে না, এগুলো আমরা কে বলার, আর বললেই শুনবে কে? আমি তো বললাম আপনাকে, আমি 4-5টা ক্যাটাগরিক্যালি কেস আপনাকে এই পডকাস্টে বলছি। এই বহিরাগত বাঙালি অবাঙালি, এই ইস্যু, এই পার্টি লাইন, এই ন্যারেটিভ থেকে আইটি সেল সরে আসুক। আমি দলকে একাধিকবার বলেছি, অন্য কে শোনে কার কথা? আমি 2021 থেকে কম করে 5 বারের বেশি চিঠি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরে ব্রাত্য বসু, রেকর্ড আছে আমাদের, রিসিভ কপি আছে, 5 থেকে 6 বার আমি চিঠি দিয়েছি যে রাজ্যে অবিলম্বে ছাত্র নির্বাচন হোক। এখন দাদা কোনো কোভিড টভিড নেই, কোভিড ছিল তখন তো করবে না, ঠিক আছে, এখন তো না কোভিড করার নেই। কি কারণ ছিল? মানে হয়তো তোমাদেরকে যদি ছাত্র নির্বাচন হতো, হুম। আপনার কি মনে হয় যে কসবা ল কলেজের যারা সাধারণ ছাত্রছাত্রী বা এমনি যে যে মেয়েটা নতুন পড়তে এসেছে, সেটা নতুন পড়তে এসেছে, সে ম্যাঙ্গোকে ভোট দিত, ম্যাঙ্গো মানে জিএস মানে হতো গোহারা হারতো টিএমসিপি, এটা একেবারে না, জিততেও পারতো যদি ভালো ফ্রেশ ছেলে মেয়েদের ক্যান্ডিডেট করতো, তাদেরকে সভাপতি করতো, জিততে। আরে তৃণমূল তো মানে ঘুঘুর বাসাতে আঘাত মারতে চায় চায় না। মোদ্দা কথা। এবং ঘুঘু, পায়রা, চিল, শকুন, তারা সব ভর্তি। এবং তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের মধ্যে, তৃণমূল যুব কংগ্রেস তাও অল আর সুইট ফেসেস, সবাই বিভিন্ন রাজনৈতিক পরিবার থেকে এসছেন, কোনো রাজনৈতিক মন্ত্রীর ছেলে বা মেয়ে, তারা অন্তত আর যাই হোক এরকম ভয়ঙ্কর নন, বিপজ্জনক নন। তৃণমূলের সম্বন্ধে তোমার মূল্যায়ন? নোয়াপাড়ায় তো ভোটে দাঁড়িয়েছিলেন তিনি, ভোটে সেটা তো জিততে আমরা পারেননি। দেখলামও। দীর্ঘদিন ধরে ছাত্রের সভাপতি আছেন, আমি চাইবো আগামী দিনেও দীর্ঘদিন তিনি ছাত্রের সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ থাকুন। এটা কি অভিশাপ দিচ্ছ? কেন? তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সভাপতি থাকা যদি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে অভিশাপ মনে হয়, তাহলে ওনার উচিত আমার মতো একটা রিজাইন করে ছেড়ে আসা দল, যে কোনো একটা করা। ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই, চুরি করেই লাভ নেই, চুরি করাটা সব জায়গায় খারাপ। কল্যাণবাবু দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে কথা বলে গেছে, পার্টি কিন্তু কোনো কর্ণপাত করেনি। শোকজ করেছে কি, সাসপেন্ড, কিছুই তো নয়, দেখলাম না। বা প্রিয়াঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি বসিয়ে একটা, ওই সিপিএম যেটা করে কি বলে, তদন্ত কমিশন মতো কিছু করেছে, বা কল্যাণবাবুকে শোকজ, মানে পার্টি কার পক্ষে? সেটাই তো বুঝে উঠতে পারছি আমি না। বলে দিচ্ছি কার পক্ষে, পার্টি টাকার পক্ষে। যে পার্টিকে টাকা পৌঁছে দেবে, যে পার্টিকে সরাসরি ভাবে ওই মুহূর্তে প্রয়োজন মেটাবে, পার্টি সেই টাকা দাও, আগে নগদ পরে বাকি, আর দল চালাবে হচ্ছে পুলিশ খাকি। এই হচ্ছে পার্টির ন্যারেশন হয়ে গেছিল, তাতে যা হওয়ার তাই হয়েছে। পার্টি 200-র উপরে থাকা পার্টির আসন 80-র নিচে নেমে গেছে, তার মধ্যে ধর্মভিত্তিক ভোট পেয়েছে 50-এর উপরে এমএলএ। ওদের ধর্ম যদি দত্ত বা, আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি তো সেফোলজির অঙ্ক মেনে বলছি, ওই এমএলএদের নাম যদি দত্ত বা চন্দ বা চক্রবর্তী চৌধুরী হতো, 50টা পার্টি 30-এর নিচে থাকতো, 30-এর নিচে থাকতো পার্টি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কত ব্যক্তি জীবনে কতটা ধর্মনিরপেক্ষ মানুষ। আমাদের প্রেসিডেন্সি সেই কালচার আছে, আমাদের প্রেসিডেন্সি বিবেকানন্দেরও প্রেসিডেন্সি, শ্যামাপ্রসাদেরও প্রেসিডেন্সি, আমাদের প্রেসিডেন্সি সুভাষ বসুরও প্রেসিডেন্সি, জ্যোতিবাবুরও প্রেসিডেন্সি, আবার ব্রাত্যবাবুও পড়েছেন, ফলে সবাই পড়েছেন, সব দল, সব রাজনৈতিক দল এখানে মিলেমিশে আছে। এই যে ধর্মীয় মেরুকরণ, কোথাও কি বিশালভাবে মানুষকে চটিয়ে দিল, বিশেষ করে হিন্দুদেরকে? মেরুকরণ চটিয়ে দিল বলাটা ভুল, কিছু কিছু ক্ষেত্রে তুষ্টিকরণ চটিয়ে দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে। দেখুন, কিছু আমি ক্ষেত্রে কি এক একটা দিদির মন্তব্য হিন্দুদের এখানে লেগেছে? লেগেছে, কিছু ক্ষেত্রে তো লেগেইছে। যেরকম আমি আপনাকে বলি, দিদি যদিও যেটা চেষ্টা করেছিলেন জগন্নাথ মন্দির বা মহাকাল ধাম মন্দিরের ঘোষণা করে একটা ব্যাপারটাকে ম্যানেজ করার, কিন্তু বিশেষ করে শেষ ঘটনাটা আমারই খারাপ লেগেছে। আমি তো একজন, আমার তো গলায় রুদ্রাক্ষের মালা, যুব সভানেত্রী, সাংসদ, তিনি আগে যে কথা বলেছেন মহাদেবের ব্যাপারে। আমার বাড়িতে তো কালী পুজো হয়, দিদি যেভাবে বলেছেন যে একটা কমিউনিটির লোক যদি ধরে ফেলে বাকি কমিউনিটিকে, তাহলে মুহূর্তের মধ্যে আমরা না থাকলে যা কিছু হয়ে যেতে পারে। দিস শুড নট বি মানে ক্যারিড আউট বাই এ স্টেটসম্যান। যিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, তিনি এই কথা বলতে পারেন না, কিন্তু তিনি বলেছেন। আর বাংলার রাজনীতি তো আমি জানতাম মিছিল, মিটিং, সমাবেশ, সমিতি, মতাদর্শ, হ্যাঁ গোষ্ঠী সংঘর্ষ, রাজনৈতিক হিংসা, এর রাজনীতি। তার মধ্যে কিছু কিছু সময় রবীন্দ্রনাথ আসবেন,
কিছু কিছু সময় চণ্ডীদাস আসবেন, কিছু কিছু সময় খুব বেশি হলে মাদার টেরেসাও আসতে পারেন, কিছু কিছু সময় সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ উঠে আসে, কিছু কিছু সময় অজয় চক্রবর্তীও বাড়িতে অমিত শাহ চলে যায়। কিন্তু ডিজে এখানে কোথা থেকে এলো? এত কিছুর মধ্যে তো ডিজে আমি কোনোদিন রাজনৈতিক কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে বা থিওরি ক্লাসে পড়িনি। ডিজে কোথা থেকে এলো? আর ডিজে এর সঙ্গে রাজনীতির সম্পর্কটাই বা কি? ডিজে কেনই বা বাজবে? এমনিতেই ডিজে গান আমার ভালো লাগে না। আমার ভালো না লাগুক, মানে অনেকের হয়তো লাগতেই পারে। রাজনীতি, হোয়াট ইজ দ্য কোরিলেশন বিটুইন ডিজে অ্যান্ড বেঙ্গল পলিটিক্স? তিনি বলেছেন তার উচিত ক্লারিফাই করা। তিনি না পারলে তার যারা ধামাধরা মুখপাত্র আছেন তাদের উচিত ক্লারিফাই করা। আমরা তো মুখপাত্র ধামাধরা মুখপাত্র কারা কারা রয়েছে এখনো পর্যন্ত তার সাথে? যারা আমি তো বলছে, দেখতে পাচ্ছি না, আমি তো দেখছি সবাই বেরিয়ে এসে তাদের বক্তব্য রাখছেন এখন। সবাই বলছে মোটামুটি, তাহলে আর নেই হয়তো। তাহলে তিনি নিজেই বলা উচিত। কেউ না থাকলে কি করা যাবে, নিজেই বলা উচিত। নাহলে আইপ্যাকের ছেলেগুলোকে ফোন করে তাদের দিয়ে বলানো উচিত। তারা তো টাকা নিয়েছে, বেতনভুক্ত। তারা কি এখনো আছে এই আমি রাজ্যে? জানি না, আমি ওদের মাছ ওরা ধরায় কাটবে, মুড়ে কাটবে, আমার কি? আমি দল ইস্তফা দিচ্ছি, আমি দল কোচ কি করবো? আপনি একটা বাড়ি ছেড়ে এসেছেন, তারপর সেই বাড়িতে কি হয়েছে আপনি খোঁজ নিতে পারেন, মায়া হতে পারে আপনার, মানে কিন্তু মোহভঙ্গ তো আপনার হয়ে গেছে। দিদির প্রতি আমার মোহভঙ্গ, মানে মোহভঙ্গ আমার দলের প্রতি হয়ে গেছে, দিদির প্রতি আমার আশাভঙ্গ হয়নি। আমি চাইবো দিদি রাজনীতির মধ্যে থাকুন, কারণ দিদি রাজনীতির বাইরে থাকা দিদির ফিজিক্যাল হেলথকে ডিটোরিয়েট করবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। দিদি রাজনীতির মধ্যে থাকুন, তিনি সুস্থ থাকুন, এবং যতদিন থাকবেন দিদি যেন ভালো থাকেন ব্যক্তিগতভাবে, এটা আমার চাওয়া থাকবে। কিন্তু দলের প্রতি ন্যূনতম কোনো মায়া, ন্যূনতম কোনো করুণা, ন্যূনতম কোনো এমপ্যাথি আমার তরফ থেকে নেই। দিদি যদি চান যে পার্টিটা ঘুরে দাঁড়াক, ফার্স্ট এক্সক্লুড অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি তিনি এমবিএ যদি পড়ে থাকেন, মানে বললেন তিনি এমবিএ পাস, আমি যদ্দূর শুনেছি মিডিয়ার মারফত, এমনি দেখিনি কোনোদিনও, কিন্তু তিনি যদি পড়ে থাকেন তিনি এমবিএ তে নিশ্চিতভাবে, এখনো তার বয়স আছে, বিভিন্ন বহুজাতিক সংস্থায় তিনি কাজ করতে পারেন, তিনি বিদেশে চলে যেতে পারেন, বিদেশে তার যোগাযোগ আছে, তিনি অন্য যে কোনো কোনো কাজ করতে পারেন, সামাজিক কাজ করতে পারেন, রাজনীতির মাধ্যমেই সমাজ সেবা করে পৃথিবীকে উল্টে দিতে হবে, বাংলাকে পাল্টে দিতে হবে, এটার কোনো নিশ্চয়তা দরকার নেই তো। মানে 11 বার ম্যাট্রিক করে তারপরে ঘায়েল হয়ে থামলো শেষে, এর দরকার নেই তো, এই কবিতাটাকে বাস্তবে নিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এমনি অন্যভাবেও সমাজ সেবা করা যায়। আমাদের জলপাইগুড়ির লোক একটা বাইক অ্যাম্বুলেন্স, দাদা আপনি জানেন, বাইকে করে অ্যাম্বুলেন্স নিয়ে করিমুল দা পদ্মশ্রী অব্দি পেয়েছে, এবং পদ্মশ্রী পাওয়ার জন্য কাজটা করেনি, কাজটা করেছেন বলে রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে। অনেক মাদার টেরেসা সারা জীবন পলিটিক্স করেননি, বিবেকানন্দ পলিটিক্সে আসেননি, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের কাছে প্রেরণা। অভিষেক বাবু চেষ্টা করুন যদি এদের থেকে কোনো অনুপ্রেরণা পান। আমি মানে ভাই হিসেবে এই কথা সাজেশন দিচ্ছি। কিন্তু পলিটিক্সে উনি অত্যন্ত মিসফিট, এবং একটা দলকে জ্যান্ত কবর দিয়ে দেওয়ার পর আর কোনো দল ওনাকে নেবে বলে আমার মনে হয় না, এবং পলিটিক্যাল ক্রেডেন্সিয়াল এবং পলিটিক্যাল ক্রেডিবিলিটির জায়গা থেকেও বাংলার মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে তন্ত্র নেই, আগামী 20 বছরও থাকবে না। তৃণমূল কংগ্রেসে মমতাদির প্রতি আমার অভিমান আছে, কিন্তু মমতাদির প্রতি আমার কোনো ক্রোধ নেই। কিন্তু আমার ক্রোধ, আমার প্রতিবাদ, আমার বিরোধ, এবং কার্যত আমার মতো অনেকের বুথ স্তর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে যোগ্য কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে এই ভোটের আগে অব্দি। টাকা নিয়ে ওয়ার্ড সভাপতি করা হয়েছে, টাকা নিয়ে অঞ্চল সভাপতি করা হয়েছে গ্রামের স্তরে। কলকাতায় বসে অনেকে লেকচার দেয় অমুক তমুক এই সেই লিস্ট, আবি যাবি, আইপ্যাক, ক্যামাক স্ট্রিট। এরা অঞ্চল বুথ ওয়ার্ড তো জানে না, পার্ট নাম্বার, ওয়ার্ড নাম্বার, বুথ নাম্বার, অঞ্চল নাম্বার, অঞ্চলে, এলাকায়, হ্যাঁ, ব্লকে, টাউনে যে কমিটি বেরিয়েছে, পুরো কমিটিটার মধ্যে পুরো প্রেসিডেন্ট যারা হয়েছে তাদের মধ্যে 60 থেকে 65% লোক টাকা দিয়ে হয়েছে। আর যারা টাকা দিয়ে হয়নি তারা কি দিয়ে হয়েছে সেটা আমি এখন বলছি না, সেটা আপনি সহজে অনুমেয়। পার্টিটাই তাহলে টাকা তারা কারণ এটা তো পার্টি ছিল না শেষের দিকে, এটা কার্যত একটা টাকা তোলার মেশিন এবং নাইট পার্টি হয়ে গেছিল, পলিটিক্যাল পার্টি আর ছিল না। আর তার সঙ্গে ডিজে পার্টি বলছিল হয়ে যাবে, সেটা ভাগ্য মানে মা দক্ষিণা কালী ভগবান মহাদেব মানে বাঁচিয়ে দিয়েছেন, যেটা আর যেতে উনি ডিজে পার্টি হয় উনি। ডিজে পার্টি হলে আমরা যারা রবীন্দ্রসঙ্গীতের ভক্ত বা ক্লাসিক্যাল সঙ্গীত একটু একটু শুনি, আমার অনেক বান্ধবী আছে ক্লাসিক্যাল সঙ্গীত ভালো গায়, আমিও খুব পছন্দ করি, তো তারা তো ডিজেতে অতিষ্ঠ হয়ে যেতাম। নাইট পার্টি অব্দি পার্টি চলে গেছিল, জিতে গেলে ডিজে পার্টি হয়ে যেত, সারা দিন রাত ডিজে বাজতো, এবং সেটা ঘোষণা করেছেন যে 12টার পর থেকে বাংলায় ডিজে বাজবে। এ কি, আমি তো বুঝতে পারলাম না এই ব্যাপারটা। সকাল দুপুর রাত ডিজেই বেজে যাবে, বাংলা রবীন্দ্রসঙ্গীত থাকবে না, বলছে রবীন্দ্রসঙ্গীতও বাজবে ডিজেও বাজবে। আপনি ভাবুন একবার যারা শুনছেন রেজওয়ানা চৌধুরীর বন্যার গান বা কণিকা দেবীর গান রিমিক্স হয়েছে, তার সঙ্গে ডিজে বাজছে, রেজওয়ানা চৌধুরী বন্যা গাইছেন তার সঙ্গে মারচোর, কি, হোয়াট ইজ দিস? অসম্ভব একটা ভালো আড্ডা আমরা দিলাম। আমারও ভালো লাগলো আপনার সঙ্গে। প্রেসিডেন্সির এই ব্রিলিয়েন্ট ছাত্ররা
আজকে ছাত্র রাজনীতিতে ছিল, কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলার মানুষ আশা করি এই মানুষগুলোর পাশে থাকবেন। এরকম আমাদের তো রাজ্যটা এরকম ব্রিলিয়ান্ট ছাত্র নেতাদের দিয়েই তো দিনের পর দিন চলেছে। হয়তো সেই দলটা করেছে, যে দলটা আজ মুখ থুবড়ে পড়েছে। আগামী দিনে আমরা আশা করব এরকম একটি ব্রিলিয়ান্ট, এরকম একটি সুবক্তা মানুষকে আমরা যেন আবার ফিরে পাই রাজ্য রাজনীতিতে। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।